আমাদের অনন্য স্টোরি সকল প্রকার পার্ট গল্প দেখতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে অল নোটিফিকেশন অন করে দিন। তোমাকে ভালোবাসার কথা আমার আর এই জন্মে মুখ ফুটে বলা হবে না বানি। সেই সুযোগ আমি নিজ পাপে হারিয়েছি, কিন্তু এই নিঝুম রাতের আকাশ সাক্ষী রইল আমি একটা জানোয়ার। এটা যেমন সত্য, ঠিক একইভাবে আমি তোমার ভালোবাসায় আহত, এটাও ধ্রুব সত্য। 10 জন যুবক পাথরের মূর্তির ন্যায় শটান দাঁড়িয়ে রয়েছে। তাদের ঠিক সামনেই দাঁড়িয়ে রয়েছে তাদের দলনেতা আব্রাহাম। সকলের কাঁধেই রয়েছে ব্যাকপ্যাক। দেখে যে কেউ মনে করবে একদল ভার্সিটি পড়ুয়া যুবক বোধহয় ভ্রমণ যাত্রায় বের হওয়ার জন্য তৈরি হয়েছে। যদি তারা জানতো তাদের উদ্দেশ্যটা কত ভয়ঙ্কর, এ কোনো ভ্রমণ যাত্রা নয়, বরং মরণ যাত্রা, যেখানে মানুষ মারে মানুষ মরে। শমশের মজুমদারের আলিশান বাড়ির ত্রিসীমানার ভেতর এই মুহূর্তে আব্রাহাম সহ তার সঙ্গীদের অবস্থান। অপেক্ষায় পথ চেয়ে আছে তারা শমশের মজুমদারের। অবশেষে তাদের অপেক্ষার পালা শেষ হয়। বিশাল গেট পেরিয়ে বাড়ির সীমানায় প্রবেশ করে শমশের মজুমদারের গাড়িটা। গাড়ি হতে নেমে শমশের মজুমদার মুখে স্বভাবসুলভ হাসি বজিয়ে রেখে আব্রাহামের দিকে এগোয়। আব্রাহাম রাশভারী স্বরে শুধায়, আমরা প্রস্তুত স্যার। শমশের মজুমদারের হাসির রেখা দীর্ঘ হয়। তিনি এগিয়ে গিয়ে আব্রাহামের কপালে চুমু খেয়ে বলে, আমি জানি তুমি আমার মান রাখবে। আব্রাহাম মৃদু উৎসুক গলায় প্রশ্ন করে, হিরণ স্যার, ওনারা উপস্থিত থাকার কথা ছিল। শমশের বিশ্রী হাসি আঁকে আব্রাহামের কথার পেটে, রহস্যময় গলায় বলে, হিরণের কাছে আজকাল মিশনের থেকে পরিবার বেশি গুরুত্বপূর্ণ হয়ে গিয়েছে, হয়তো সেখানেই সময় দিচ্ছে। আব্রাহাম আর এই ব্যাপারে কথা বাড়ায় না। সে বিদায় নিয়ে প্রস্থান করতে শমশের মজুমদার তার সাথে দাঁড়িয়ে থাকা যুবকের পানে তাকায়। ছেলেটার নাম মানিক, শমশের মজুমদারের বিশ্বস্ত ডানহাত। শমশের মজুমদার পর্যন্ত সকল তথ্য পৌঁছে দেওয়ার দায়িত্বে নিযুক্ত রয়েছে সে। শমশের ভুরুকুটি করে প্রশ্ন করে, কি ব্যাপার মানিক, হিরণের এখানে উপস্থিত না থাকার কারণ কি? মানিক তোতা পাখির ন্যায় বুলি খুলে বসে। স্যার, আপনার আদেশ অনুযায়ী হিরণ স্যারের বাড়ির উপর যাদের নজর রাখার দায়িত্ব দেওয়া হয়েছিল তারা খবর পাঠিয়েছে। সন্ধ্যার দিকে হিরণ স্যারকে গাড়িতে করে বাড়ি থেকে বের হতে দেখা গিয়েছে। সঙ্গে ওনার স্ত্রীও ছিল। উনি নিজের স্ত্রীকে নিয়ে হাসপাতালে গিয়েছে, অসুস্থ খুব সম্ভবত। শমশের চৌধুরী বেশ ঠান্ডা গলায় শুধায়, হিরণ একের পর এক ভুল করে যাচ্ছে। ও ভুলে যাচ্ছে ওর প্রায়োরিটি কি হওয়া উচিত। আমার এত বছরের শিক্ষা ওই 2 দিনের মেয়ের মোহে ভুলতে বসেছে সে। মানিক বলে ওঠে, স্যার, ওনার করা ভুল যদি আপনার জন্য হুমকি হয়ে দাঁড়ায় তার আগেই কি ওনাকে থামানো উচিত না? শমশের মজুমদার হাঁটতে হাঁটতে উঠোনের একপাশে রাখা আরাম কেদারায় আয়েশ করে বসে। অতঃপর বলে, শোনো মানিক, আমি পরিবার ও আপনজনহীন একজন শক্তিশালী মানুষ। আমাকে দমানোর কোনো রাস্তা আমি খোলা রাখিনি। অনেকেই হয়তো মনে করে হিরণকে আমি আমার একাকিত্ব দূর করার জন্য এতিমখানা থেকে তুলে এনে নিজের ছায়া তলে রেখেছি, কিন্তু মূর্খের দলে জানে না যে শমশের মজুমদার নিজের হৃদয় কেটে সমুদ্র ফেলে দিয়েছে। যেখানে হৃদয় নেই সেখানে মায়া দয়া থাকবে কি করে? হিরণকে অ্যাডপ্ট করার একটাই কারণ, বিশ্বস্ততা। আমার এমন একজনের খুব প্রয়োজন ছিল যাকে আমি নিজের মন মতো গড়ে তুলতে পারবো। হিরণ হয়েছেও তাই। আমার আদর্শ বড় করেছি ওকে। এই একটুখানি বয়সে ওকে অস্ত্র আর মদের সাথে পরিচয় করিয়েছি। আমার মদের ব্যবসা সম্পূর্ণ হালখাতা সামলানো শিখিয়েছে ওইটুকু বয়সে। একটা সময় ও আমাকে ছাড়িয়ে যায়, আমার ব্যবসা ছেড়ে নিজের আলাদা ব্যবসা প্রতিষ্ঠান করে। শালা মদ ছেড়ে অস্ত্রের ব্যবসা শুরু করে। অস্ত্রের নেশায় এতটাই ডুবে গিয়েছে যে ও লেলিহানা শিখার ন্যায় অপ্রতিরোধ্য হয়ে ওঠে। পশু কুকুর নিজের মালিকের প্রতি যতটা অনুগত থাকে ও ঠিক ততটাই অনুগত ছিল। কিন্তু আজকাল কুকুরটা নিজের মালিকের দিকেই সুযোগ পেলে ঘেউ ঘেউ করার সাহস দেখাচ্ছে, যার একমাত্র কারণ ওই নারী আর শিশু। ও হয়তো ভাবছে মালিকের দিকে ঘেউ ঘেউ করে ও খুব বীর বাহাদুর হয়ে গিয়েছে, কিন্তু বুঝতে পারছে না যে ওই নারী আর শিশুর কারণে ও ধীরে ধীরে দুর্বল হয়ে পড়ছে। এই দুর্বলতাই ওকে আপনা আপনি শেষ করে দিবে। আপাতত আমার ওকে নিজের মিশনের জন্য প্রয়োজন মিটে গেলে ওই কুত্তার বাচ্চাকে নিজের অকাট মনে করিয়ে দিব।
শমশের মজুমদারের কথার পিঠে আর কোনো টু শব্দ করে না মানিক। মনে মনে সে পৈশাচিক আনন্দ অনুভব করে। বেশ হবে ওই জানোয়ারটা শায়েস্তা হলে। একবার হিরণকে সরাতে পারলে শমশের মজুমদারের সব থেকে কাছের মানুষ হিসেবে মানিক হিরণের জায়গা দখল করবে। যেই ক্ষমতার এত আত্মগরিমা, ওই জানোয়ারের সেই ক্ষমতা মানিকের আওতায় থাকবে তখন। আর্মিদের থাকার জন্য রয়েছে মেসের ব্যবস্থা। সেই মাসেই একই রুম শেয়ার করে থাকে সাইফ এবং সাদাত। রাতের খাবার সেরে সবেমাত্র রুমে ফিরল তারা। সাদাত বিনা বাক্যে ব্যয়ে নিজের সিঙ্গেল বেডটায় ঘায়েলিয়ে দিয়ে একপাশ ফিরে শুয়ে পড়ে। দূর হতে দেখে যে কেউ মনে করবে সে গভীর ঘুমে আচ্ছন্ন, কিন্তু সাদাতের চোখে এখনো ঘুম নামেনি। মধ্যবিত্ত পরিবারের ছেলেদের চোখে সহজে ঘুম নামেও না। সারাদিনের পরিশ্রম শেষে রাত্রিবেলায় যখন বালিশে মাথা গুজে, তখন তাদের মাথায় কিলবিল করে পারিবারিক বিভিন্ন চিন্তা। সাদাতের ক্ষেত্রে সেই চিন্তার পরিমাণ একটু বেশি। এই মিশনে আসার পূর্বেই তার বাবা মারা গিয়েছে। সাদাত তখন অন্য মিশনের কারণে ফিল্ডে ছিল 1 সপ্তাহ। তার বাবার মৃত্যুর খবরটা সে পায় ঠিক 2 দিন পরে। ততক্ষণে দাফন কাজ শেষ। একমাত্র ছেলে হয়েও নিজের বাবার জানাজা পড়ার সুযোগটুকু তার ভাগ্যে জুটেনি। সেই আফসোস এখনো ভিতরে ভিতরে সাদাতকে কুড়ে খায়। সঙ্গে রয়েছে নিজের মা, তার ছোট বোন দুটো চিন্তা। চট্টগ্রাম হতে অদূরে খুলনা জেলায় যাদের অবস্থান। একা 3টা মেয়ে মানুষকে আল্লাহ ছাড়া আর কারো আমানতে রেখে আসতে পারেনি সাদাত। মানুষরূপী জানোয়ার ভর্তি দেশে মা, বোন, স্ত্রী কিংবা কন্যা সন্তানকে একা রেখে তাদের নিরাপত্তার আশঙ্কায় এমন বহু সাদাতই নির্ঘুম রাত পার করে। ঠিক তার পাশে 3 হাত দূরে থাকা অপর সিঙ্গেল বেডটায় সোজা হয়ে সিলিংয়ের পানে চেয়ে রয়েছে সাইফ। খাওয়ার পরে খানিকের আড্ডায় আজ সকলে নিজের পরিবার নিয়ে গল্প করছিল। কি মিষ্টি খুনসুটিময় সেই গল্পগুলো। কত কত চরিত্র রয়েছে সেই গল্পগুলোতে। মা, বাবা, ভাই বোন, দাদা দাদি, নানা নানি, চাচা চাচি ইত্যাদি। সাইফ কেবল হাসি মুখে সবার গল্পগুলো শুনে যাচ্ছিল। আচমকা রিদন প্রশ্ন করে ওঠে, কিরে সাইফ মামা, তোর ফ্যামিলির সম্পর্কে আমার কিছুই জানি না। তোকে কখনো বাসায় কল করতেও দেখিনি। তোর ফ্যামিলি কই থাকে? চাটাইগা নাকি? সাইফ তখন খুব স্বাভাবিক ভঙ্গিতে হেসে জবাব দেয়, আসছি একা, জামু একা। তার কথার ভাবার্থ বুঝতে না পেরে ফারদিন প্রশ্ন করে, মানে? সাইফ তখন মৃদু বিরক্তি দেখিয়ে বলে, মানে আমার বাপ মা, ভাই বোন, আত্মীয় স্বজন এসব কিচ্ছু নাই। আই হ্যাভ অনলি মি। কথাটা বলেই সাইফ সবার বিস্মিত মুখশ্রী দেখে ফিক করে হেসে দিয়ে বলে, ও সরি, তোগোর মতন 3টা ছাগল আর আরো 3টা পাগলও আছে আমার জীবনে। সাইফের সেই কথার পরে কেন জানি আড্ডা নিজের প্রাণ হারায়। সবকটা মুখ কেমন যেন আধারে তলিয়ে যায়। সবারই হয়তো মনে মনে সাইফের জন্য মায়া লাগছিল, কিন্তু এই মায়াটা তো সাইফ কখনো চায়নি। সে তো বেশ আছে নিজের এই একা জীবনে। কোনো ঝামেলা নেই, কোনো ঝঞ্ঝাট নেই, না আছে কোনো মাথা ব্যথা। পরিবার থাকা কি আসলেই গুরুত্বপূর্ণ? কই, সাইফ তো দিব্যি পরিবার পরিজনহীন জীবন কাটিয়ে দিচ্ছে। কখনো কোনো অভিযোগ তার মনে উকি দেয়নি। আপন ভাবনায় বুধ থেকেই সাইফ মনে মনে নিজের সিঙ্গেল বেডটার উদ্দেশ্যে বলে, ধ্যাত শালা, তুই আর আমি সিঙ্গেলই ভালা। রাতে ঘুমানোর আগে নার্স এসেছে নিশার পায়ের ব্যান্ডেজ বদলে দিতে। বিছানায় হেলান দিয়ে বসে থাকা নিশা একবার পাশ ফিরে 3 সিটের সোফাটার দিকে তাকায়। নাইমার কেবলমাত্র চোখ লেগে এসেছে। সারাদিন তিনি এক পায়ে দাঁড়িয়ে নিশার দিকে খেয়াল রাখেন। মায়ের ক্লান্ত দেহটাকে খানিকের আরাম হতে ডেকে তুলতে মন চায় না নিশার। সে চুপচাপ বসে রয় নিজের মতো। নার্স তার গাউনটা হাঁটুর উপর তুলতেই সাদা ব্যান্ডেজে মোড়ানো পা উন্মুক্ত হয়। নিশার বুক ভয়ে ডিপ ডিপ করছে। এই কয়দিন ড্রেসিং চেঞ্জ করার সময় নাইমাই পাশে দাঁড়িয়ে সবটা খেয়াল রেখেছে। নিশা ভয়ে চোখ বুজে রেখেছিল। এখন পর্যন্ত সে একবারও নিজের পায়ের সেলাইয়ের জায়গাটা দেখেনি, কিন্তু আজ ঠিক করেছে সে নিজে তাকিয়ে থেকে জায়গাটা দেখবে। যে ক্ষত আর ডাক্তার সারা জীবন বয়ে বেড়াতে হবে, তার মুখোমুখি হতে না জানলে জীবনটা পার করা খুব কষ্টসাধ্য হয়ে দাঁড়াবে তার জন্য। সাদা ব্যান্ডেজের কাপড় সরে যেতেই একটা বিভৎস দৃশ্য দেখে নিশা। সেই দৃশ্যের ভার তার মস্তিষ্ক সইতে পারে না। আচমকা চিৎকার করে উঠে সে। দুহাতে নিজের মুখ ঢেকে ফেলে সে। চোখ জোড়া দৃঢ় করে বুঝে রয়। তার চিৎকারে ইতোমধ্যে নাইমার ঘুম ভেঙে গিয়েছে। জুলফিকারও কেবল মেয়েকে দেখার জন্য হেডকোয়ার্টার হতে সরাসরি হসপিটালে এসেছিল, কিন্তু নিশার কেবিনের দরজার কাছাকাছি আসতেই চিৎকারের শব্দ শুনতে পেয়ে সে তড়িঘড়ি করে কেবিনে প্রবেশ করে। দ্রুত মেয়ের কাছে এগিয়ে গিয়ে প্রশ্ন করে কি হয়েছে। নাইমাও একই প্রশ্ন করছিল মেয়েকে বুকে জড়িয়ে নিয়ে। নিশা কাঁদতে কাঁদতে বলে, আম্মু, আমার পা দেখতে অনেক বিশ্রী হয়ে গিয়েছে। কি বাজে কালো দাগ, অনেক বাজে দেখতে আম্মু।
আসল কারণ বুঝতে পেরে নাইমা আর জুলফিকার দুজনেই হৃদয় ব্যাকুল হয়ে ওঠে। জুলফিকার চোখের ইশারায় নার্সকে বলে দ্রুত ড্রেসিং সেরে বেরিয়ে যেতে। নার্স নিজের কাজ সেরে চলে যায়। নিশা তখনও মুখ ঢেকে হাউমাউ করে কাঁদছে। মেয়ের কান্না দেখে নাইমাও আর স্বাভাবিক থাকতে পারে না। মায়ের মনে হানা দেয় অদ্ভুত সব চিন্তা। মেয়ে মানুষের শরীরে দাগ থাকাটা কোনো অভিশাপের থেকে কম নয়। এই শিলায়ের দাগ যে কোনোদিন যাবে না সেই বিষয়ে ডাক্তার নিশ্চিত করেছে। যদি অন্য উপায় আছে, সেটা হলো প্লাস্টিক সার্জারি। নাইমা কান্নারত গলায় বলে, আম্মু এই দাগ দূর করে দিব মা। আমি দ্রুতই সব থেকে ভালো প্লাস্টিক সার্জারিশিয়ান খুঁজে বের করব। প্রয়োজন পড়ে তো দেশের বাইরে নিয়ে যাব, তুমি চিন্তা করো না। নাইমার কথাই জুলফিকারের মেজাজ চড়ে যায়। সে গরম গলায় বলে, আজে বাজে কথা বলা বন্ধ করো। ওইসব করতে গেলে ইনফেকশনের হাই রিস্ক আছে, তাকে তুমি জানো না? তো কি আমার মেয়ে সারা জীবন এই দাগ সহ্য করবে? মেয়েটা জানে বেঁচেছে নাইমা, সেটার জন্য শুকরিয়া আদায় করো। নাইমা এবার নিশাকে ছেড়ে চেঁচিয়ে ওঠে, তুমি সবসময় একজন অযোগ্য পিতাই হয়ে রয়ে যাবে জুলফিকার। মেয়েকে বিয়ে দিতে গেলে এসব নিয়ে কত ঝামেলা হতে পারে সেই চিন্তা তোমার মাথায় আছে? তুমি এসব না ভাবলেও আমি ভাবি। নিশা কান্না থামিয়ে ফোলা ফোলা চোখ মেলে দেখতে থাকে নিজের আম্মু আব্বুর তাকে নিয়ে ঝগড়া। জুলফিকারও একইভাবে চেঁচিয়ে ওঠে, হ্যাঁ খুব ভালো, তুমি তোমার ভাবার নমুনা আমি দেখতে পাচ্ছি। আমি কোনো অশিক্ষিত পাত্রের হাতে আমার মেয়েকে তুলে দিব? কেবলমাত্র অশিক্ষিতদের এইসব নিয়ে মাথা ব্যথা থাকবে। নাইমা ও জুলফিকারের এই কথা কাটাকাটি চলতেই থাকে। ভুলে যায় তারা কেবিনে উপস্থিত আরেকজন মানুষের অস্তিত্ব। নিশা আচমকা আবার ডুকরি কেঁদে ওঠে। সবকিছু অসহ্যকর ঠেকছে তার কাছে। দম বন্ধ লাগছে তার। কেমন হতো যদি নিশার অস্তিত্বই না থাকতো? তাহলে নিশ্চয়ই আব্বু আম্মু ঝগড়া করার কোনো কারণ খুঁজে পেত না আর। কারণ তাদের সব ঝগড়াই হয় নিশাকে ঘিরে। নিজের ব্যক্তিগত রুমটায় প্রবেশ করতেই দুর্জয় এগিয়ে গেল কাঠের তৈরি আলমারির দিকে। আলমারির একপাশের দরজাটা খুলতেই তার চোখের সামনে দৃশ্যমান হলো দরজার ভেতরের অংশে কাঠের সাথে অতি সুনিপুণ কায়দায় আটকে থাকা আয়তকৃত ছবিটাই। দুর্জয়ের অতি ব্যক্তিগত এবং ভালোবাসার 3 জন মানুষকে ছবিটাতে বন্দী করা হয়েছে। ছবিটার পানে দুদণ্ড তাকাতেই দুর্জয় প্রচণ্ড ক্লান্ত অনুভব করে। বুকটাও বেদম ভারী অনুভূত হচ্ছে। এই ভার বয়ে বেড়ানো হতে সাময়িক বিরতি নিতেই বোধহয় সে আলমারির সেই তাকের ভেতর হতে মোটা কাপড়ে আবৃত একটা বাদ্যযন্ত্র বের করে। অতি সাবধানে সেই কাপড়ের ভেতর হতে কালো রং বাদ্যযন্ত্রটা বের করে 4 দেয়ালে আবদ্ধ রুমটার ভেতর একটা কাউচে বসে সে। অতি যত্নের সহিত কালো বাদ্যযন্ত্রটাকে নিজের কোলে বসিয়ে সুকৌশলে তাতে নিজের 2 হাতের সাহায্যে সুর তোলে। গম্ভীর স্বর ছেড়ে খালি গলায় আওড়ায়, ঘুনে খাওয়া মেঘে কালো হয়ে যায় হৃদয় যখন, একা একা শুধু অকারণে ঝরে বৃষ্টি এমন, আজও তাই অবাক রঙে কে যাই, সাদা কালো রং মাখা ফানুষের মুহূর্ত রাঙাই, ভীষণ কালো মেঘ পুরে ছাই আবেগে আজও তাই, অবাক জোছনায় পোড়া চোখ তবুও সাজাই, এই সন্ধ্যায় 2 চোখ সাগরে বুকের পাজরে ভেসে যায়, অবাক জোছনায় লুকিয়ে রেখেছি ভেজা চোখ দেখাইনি তোমায়, এই অবেলায় তোমারই আকাশে নীরব আপোষে ভেসে যায়। রইস দিলদার ধরা পড়েছে বেশ কিছুদিন হলো, অথচ তার মুখ দিয়ে একটা কোনো তথ্য বের করতে সক্ষম হলো না সামরিক বাহিনী। এমন কোনো টর্চার বাকি নেই যা করা হয়নি তার উপর। তবুও শয়তানটা মুখ ফুসকে একটা শব্দ উচ্চারণ করেনি, উল্টো প্রতিবারই শয়তানদের মতো বিশ্রী ভঙ্গিতে হেসে বলে ওঠে, আবার শুরু হবে ধ্বংসলীলা। সামরিক বাহিনীর তখন দিশেহারা অবস্থা। তাদের রাতের ঘুম হারাম হয়ে গিয়েছে। আরেকটা ধ্বংসযজ্ঞ যে অতি সন্নিকটে তা সকলেই আজ করতে পারছে, কিন্তু তারা চাইলে এই বিষয়টা এলান করে সাধারণ মানুষদের জানাতে পারছে না।
উপর মহল হতে সেই অনুমতি তাদের মিলেনি, মিলবেই বা কি করে? পুরো ঘটনা না জেনে এমন তথ্য ঘোষণা করলে সাধারণ জনগণ আতঙ্কিত হয়ে পড়বে, শয়তানের দল সতর্ক হয়ে পড়বে, আরো বহু অনিশ্চিত আশঙ্কা রয়েছে। 1,48,466 কিলোমিটার আয়তনের এই দেশে রয়েছে মোট 64টি জেলা। যে কোনো জেলায় ঘটতে পারে সেই ধ্বংসযজ্ঞ। সম্পূর্ণ সামরিক বাহিনী নিজ নিজ অবস্থানের প্রতিকূল অবস্থা মোকাবেলার জন্য প্রস্তুত। নিজেদের জীবন দিবে, তবুও সিভিলিয়ানদের নিরাপত্তাই তাদের সর্বোচ্চ প্রায়োরিটি। সারারাত জ্বরে তরপানো বাণীর পুরোপুরি সম্বিত ফিরে পরদিন বিকালবেলা কেবিনের জানালা ভেদ করে প্রবেশ করা বিকালের নরম আলোয় সে দেখতে পায় একজন নার্স অদূরে দাঁড়িয়ে একটা টেবিলের উপর ফাইলে কিছু একটা লিখছে। বাণীকে নড়ে চড়ে উঠতে দেখে সে দ্রুত বাহিরে চলে যায়। বাণী অদ্ভুত দৃষ্টি মেলে চারিদিকটা একবার দেখে বোঝার চেষ্টা করে সে এখানে কি করছে। মুহূর্তেই তার মনে পড়ে যায় গত পরশু রাতে সেই বিভৎসকর ঘটনা। মনে মনে ছক কষে সবটা মেলাতেই বাণী বুঝতে পারে তার এই হসপিটালে আসার কারণ কি। ডক্টর হুমায়রা তড়িঘড়ি করে কেবিনে প্রবেশ করে বাণীকে দেখে হাস্যোজ্জ্বল মুখে বলে ওঠে, বাণী, আমাকে চিনতে পারছো? কেমন আছো এখন? ডক্টর হুমায়রার মুখপানে তাকাতেই বাণীর মনে পড়ে যায় 2018 সালের 20 মে মাসের ঘটনা। বন্যী যেদিন পৃথিবীতে এসেছিল, বাণী তখন হাড় ভাঙা মরণ যন্ত্রণায় তড়পাচ্ছে। চট্টগ্রাম শহরটা তখন কালবৈশাখীর প্রভাবে বিদ্যুৎ বিচ্ছিন্ন অবস্থায় অন্ধকারে তলিয়ে। বজ্রপাতের তুলনায় অধিক উচ্চ স্বরে বাণী চিৎকার করছিল। তার প্রতিটা চিৎকারে হয়তো হিরণের বাড়ির প্রতিটা ইট নিজেদের কান চিপে ধরেছিল। জীবন মৃত্যুর সেই রাতে এই মহিলাটা নিজের সর্বোচ্চ চেষ্টা চালায় মা ও সন্তানকে বাঁচানোর। যেখানে বাণী নিজেই গর্ভের শিশু সহ নিজের মৃত্যু কামনা করছিল, সেখানে এই মহিলা যেন কোনো দেবদূতের ন্যায় সেদিন বাঁচিয়ে নেয় দুটো প্রাণ। বাণী অতীত হতে ফিরে এসে মলিন মুখে মৃদু মাথা নেড়ে বুঝায় যে সে হুমায়রাকে চিনতে পেরেছে। হুমায়রা এগিয়ে এসে বাণীর কপালে হাত রেখে নিজের পিছু পিছু আসা নার্সকে প্রশ্ন করে, লাস্ট কখন টেম্পারেচার চেক করেছো? 15 মিনিট আগে ম্যাডাম। কত ডিগ্রি? 102 ডিগ্রি এখন। হুমায়রা বাণীর দিকে তাকিয়ে হেসে শুধায়, তোমার যে অবস্থা ছিল আমি তো ভয় পেয়েই গিয়েছিলাম। লক্ষণগুলো নিউমোনিয়ার সাথে মিলে যাওয়ার সেই অনুযায়ী টেস্ট করানো হয়। আল্লাহর শুকরিয়া যে রিপোর্টে সেরকম কিছু আসেনি। কি একটা কাণ্ড ঘটিয়েছ বলো তো? এই সিজনে এতক্ষণ বৃষ্টি থেকেও ভিজে নাকি? কথাটুকু শেষ করেই হুমায়রা স্যালাইনের ড্রিপটা চেক করতে ব্যস্ত হয়ে পড়ে। বাণী নীরবে হুমায়রার দিকে তাকিয়ে রয়। কি অদ্ভুত, মহিলা নিজের কথা দ্বারা কি বোঝাতে চাইছেন? বাণীর এই অবস্থার জন্য সম্পূর্ণভাবে বাণী নিজেই দায়ী? দোষটা সম্পূর্ণ বাণীর? বাণীর তরফ থেকে কোনো উত্তর না পেয়ে হুমায়রা বেশ স্বাভাবিক ভঙ্গিতে বলল, হিরণ সাহেব বাহিরেই আছেন, ডেকে দিব? হিরণের নামটা শুনতে বাণীর মরে যেতে ইচ্ছে হলো। এই লোকের মুখোমুখি সে হতে চায় না, সে মোটেও প্রস্তুত নয়। হিরণের মুখোমুখি হলে বাণী নিজেকে স্বাভাবিক রাখতে হিমশিম খাবে, উম্মাদের ন্যায় আচরণ শুরু করবে। অতঃপর হয়তো হিরণ রেগে গিয়ে আরো একবার এই হসপিটালেই না আর কিছু ভাবতে পারে না বাণী। সে ভাঙা গলায় শুধায়, বন্যী কোথায়? ডক্টর হুমায়রা মিষ্টি হেসে বলে, ও বাসায় আছে। আমি আমার মেয়ের সাথে কথা বলতে চাই। বাণীর এক বাক্যের আবদার শুনতেই হুমায়রা নাচ সহ বেরিয়ে যায়। কিছুক্ষণ পর হিরণের ফোন হাতে একা ভিতরে প্রবেশ করে। ফোনটা বাণীর দিকে এগিয়ে দিয়ে ইশারা করে, অর্থাৎ বন্যী লাইনেই আছে। বাণী নিজের দুর্বল হাতে ফোনটা নিয়ে কানে চেপে ধরে নরম স্বরে শুধায়, মা। বন্যী অপর পাশ হতে প্রফুল্ল গলায় চিৎকার করে ওঠে, মাম্মাম। বন্যী, মা আমার, তুমি খেয়েছো? হ্যাঁ মাম্মাম, এবার চাচু আমাকে নিজে হাতে খাইয়ে দিয়েছে। আমার সাথে মুভিও দেখেছে, আমরা অনেকক্ষণ প্লে করেছি। বাণী চোখ বুজে প্রশান্তির নিঃশ্বাস ছাড়ে। অবশ্য এটা হওয়ারে ছিল। তার অনুপস্থিতিতেও ওই বাড়িতে তার মেয়ের কোনো অযত্ন হওয়ার সুযোগ নেই, কারণ সেই সাহস নেইও। বন্যী প্রশ্ন করে, তুমি এখন ঠিক আছো মাম্মাম? হ্যাঁ মা, আমি তাড়াতাড়ি চলে আসবো তোমার কাছে। তুমি ইবাদ চাচুকে বিরক্ত করো না, গুড গার্ল হয়ে থাকো। বন্যীর সঙ্গে কথা শেষ হতেই বাণী হুমায়রাকে প্রশ্ন করে, কখন ডিসচার্জ করা হবে আমাকে? আগামীকাল সকালে ডিসচার্জ করে দেব। বাণী ফোনটা হুমায়রার হাতে দিয়ে শান্ত স্বরে বলে, আমি যত দ্রুত সম্ভব নিজের মেয়ের কাছে ফিরতে চাই। হুমায়রার আর কোনো টুশব্দ করে না। সে নীরবে কেবিন থেকে বেরিয়ে এসে হিরণের মুখোমুখি দাঁড়ায়। হিরণ নিজের ফোনটা পকেটে ভরে নিয়ে প্রশ্ন করে, কি বলল? যত দ্রুত সম্ভব বহিনীর কাছে যেতে চাও। হিরণ ম্লান হাসে। সে ইচ্ছে করেই বাণীর জ্ঞান ফেরা সত্ত্বেও তার সামনে যায়নি।
অবশ্য যাওয়ার মুখও নেই তার, পাছে আবার বাণী রেগে কিছু একটা করে বসে। বাণীর আপাতত সবথেকে বড় মেডিসিনই হচ্ছে পন্নী। মেয়েকে বুকে নিলেই কেবল সে শান্ত হবে। হিরণের ভাবনার মধ্যেই তার ফোনের নোটিফিকেশন টুংটাং শব্দ করে বেজে ওঠে। হিরণ ফোন বের করে মেসেজটা ওপেন করতেই দেখে গোটা ইংরেজি শব্দে লেখা একটি বাক্য, মিট মি এট 8 PM ইন মাই হাউস। মেসেজের উপর শমশের মজুমদারের নামটা দেখে কিছুক্ষণ সেই পানে তাকিয়ে রয় হিরণ। গতকাল তার শমশের মজুমদারের সাথে দেখা করার কথা ছিল, কিন্তু আচানক বাণীর শারীরিক অবস্থার অবনতির ফলে সে যাওয়ার সুযোগ পায়নি। কিন্তু আজ অবশ্যই যেতে হবে। হিরণ ফোনটা পকেটে চালান করে দিয়ে হুমায়রার উদ্দেশ্যে বলে ওঠে, আমার লোকরা এখানে আছে, কোনো প্রয়োজন হলে জাস্ট গিভ মি এ কল অ্যান্ড টেক এ গুড কেয়ার অফ পানি। নরম বিছানায় গা এলিয়ে শুয়ে আছে পানি। শূন্য দৃষ্টি মেলে তাকিয়ে আছে তার রুমে অবস্থানরত নার্সের দিকে। মেয়েটাকে যে তার পাহারা দেওয়ার উদ্দেশ্যে এখানে রাখা হয়েছে তা নিয়ে বাণীর কোনো সন্দেহ নেই, তবে তার মাথায় চলছে অন্য পরিকল্পনা। এটাই এক মোক্ষম সুযোগ। হসপিটালের মতো একটা জনমানবপূর্ণ জায়গা, তার উপর আবার হিরণ নাকি বাসায় গিয়েছে, রাতে ফিরবে বলে জানিয়েছে। সব মিলিয়ে উপরওয়ালা যেন স্বয়ং বাণীর জন্য পথ খুলে দিলেন। ভাগ্যিস বাণী তখন বলেছিল যে সে দ্রুত বন্যির কাছে ফিরতে চায়। হিরণের কান পর্যন্ত নিশ্চয়ই এই কথা পৌঁছেছে। হিরণ তার মানে এখন এই ব্যাপারে আশ্বস্ত যে বাণীর ইচ্ছা হলো ঘরে ফিরে যাওয়া। তা ভেবে হিরণ এখন এদিকে তেমন একটা মাথা ঘামাবে না, আর সেই সুযোগটাই বাণীর কাজে লাগাতে হবে। তবে তার পূর্বে বাণীর এই কেবিনের বাহিরের পরিস্থিতি পরখ করতে হবে। কিন্তু তা কিভাবে করবে সে? শমশের মজুমদারের আলিশান বাড়ির লিভিং রুমের বিশাল ঝাড়বাতির নিচে পায়ের উপর পা তুলে বসে রয়েছে হিরণ। তার পরনে এখন ফর্মাল প্যান্ট, শার্ট ও কোট। তার মুখোমুখি ঠিক অপর পাশের সোফাটায় বসে রয়েছে শমশের মজুমদার, যিনি আপাতত বেশ আয়েশ করে নিজের হাতের কাপে থাকা মালাই চায়ে চুমুক বসাতে ব্যস্ত। হিরণ স্বাভাবিক গলায় প্রশ্ন করে, আব্রাহামের সাথে কথা হয়েছিল? শমশের মজুমদার হাতের চায়ের কাপটা কাচের টি টেবিলের উপর রেখে বলে, কথা হয়েছে। কালকের মিটিংয়ে তোমায়ও উপস্থিত থাকার কথা ছিল, প্রয়োজনীয় অস্ত্রসহ। সেই অস্ত্রগুলো ওদের বুঝিয়ে দেওয়ার দায়িত্ব তোমার ছিল, যা পালন করতে তুমি ব্যর্থ হয়েছ। হিরণ নিজেকে স্বাভাবিক রাখে, বোঝার চেষ্টা করে শমশের মজুমদারের কথার দিক, অতঃপর শান্ত গলায় বলে, আমি অস্ত্র সাথে করে নিয়ে এসেছি, আপনি এগুলো আব্রাহামদের কাছে পৌঁছানোর ব্যবস্থা করুন, বাকিটা আমি ওকে ফোনে বুঝিয়ে দিব। কথাটা বলে হিরণ চোখের ইশারা দিতেই তার অধীনভূত একজন একটা বিশাল সুটকেস এনে টি টেবিলের উপর রাখে। ব্যাগের চেন খুলতেই দেখা যায় ব্যাগ ভর্তি অসংখ্য বিদেশি অস্ত্র। এই অস্ত্রগুলো হিরণের কোম্পানির তৈরি নয়, সে খাসভাবে বিদেশ হতে আনিয়েছে এগুলো আনাতে তার কম কাঠখড় পোহাতে হয়নি। অস্ত্রগুলো দেখতেই শমশের মজুমদারের চোখ চিকচিক করে ওঠে। সেই দৃশ্য দেখে হিরণ বাঁকা হাসে। তার আর এখানে কোনো কাজ নেই আপাতত, তাই সে নীরবে উঠে আসছি বলে চলে যাওয়ার জন্য পা বাড়ায়। ঠিক সেই মুহূর্তে শমশের মজুমদার বলে ওঠে, শুনলাম বৌমা নাকি অসুস্থ, গুরুতর কিছু না হয় আশা করি। হিরণের পা থেমে যায়। শয়তানটা তবে তার উপর নজর রাখিয়েছে। মনের রাগটা চেপে গিয়ে হিরণ পিছনে ফিরে স্বাভাবিক গলায় বলে, সামান্য জ্বর শুধু। শমশের হেসে চায়ের কাপে ফের চুমুক দেওয়ার আগে বলে ওঠে, দেখে রেখো বৌমাকে, কারণ যে হাসপাতালে বৌমাকে অ্যাডমিট করিয়েছ সেই হাসপাতালে 8ম তলায় লেফটেন্যান্ট কর্নেল জুলফিকার মুস্তাফের মেয়েও রয়েছে। অপ্রত্যাশিত খবরটা শুনতে পেয়ে হিরণ অবাক হয়। জুলফিকার মজুমদার মেয়ে মানে? হসপিটালে সামরিক বাহিনীর আনাগোনা রয়েছে তাহলে? এত বড় তথ্যটা শমশের মজুমদার জেনেও চুপ করেছিল। আর হিরণের লোকেরা, তারা কি অন্ধ নাকি? একজনেরও চোখে পড়েনি বিষয়টা? প্রশ্নগুলো ভাবতে ভাবতেই হিরণ দ্রুত পা চালায়। তার এই মুহূর্তে হসপিটালে পৌঁছাতে হবে। ভেবেছিল আজকে রাতটা বাণীকে হসপিটালে রাখবে, কিন্তু না, আর সম্ভব নয়। হিরণ বেরিয়ে যেতেই শমশের মজুমদার একা একাই কুটিল হাসে। বেশ মজার খেলা তো। পোষ্য কুকুরের সাথে খেলারও অন্য এক মজা আছে। তীব্র উৎকণ্ঠায় ঢোক গেল বাণী। অন্ধকার কেবিন রুমে দরজার আড়ালে লুকিয়ে থাকা দেহটা যেন নড়তেও ভুলে গেছে। দরজার বাহিরে এক ঝাঁক পায়ের দৌড়ের শব্দ কানে পৌঁছাতেই সে নিজের নিঃশ্বাসটুকু আটকে ফেলল। যদি তার নিঃশ্বাসের শব্দ কেউ টের পেয়ে যায়? পদধ্বনি ক্ষীণ হয়ে আসতে আসতে একটা সময় দরজার বাহিরের জায়গাটা সম্পূর্ণ নিস্তব্ধ শোনা যায়। বাণী তখন পরিকল্পনা অনুযায়ী ধীরে ধীরে দরজার নব ঘুরিয়ে কেবিনের বাহিরে উঁকি মারে। সম্পূর্ণ করিডোর শূন্য। কিছুক্ষণ আগের শক্ত নিরাপত্তার টিকিটুকুও এখন নেই। কি করতে চলেছে ভেবেই ভয়ে বাণীর শির দ্বারা বেয়ে ঘাম চুইয়ে পড়ে। আকাশটাও কেমন গুমট স্বরে ডাকছে। বাণী আর অপেক্ষা করে না,
দ্রুত পা চালিয়ে সে চলে যায় ইমার্জেন্সি ফায়ার এক্সিট ওয়ের দিকে। ইচ্ছে করেই নিজের গায়ের জামা বদলে সে একটা হসপিটাল গাউন পরে নিয়েছে, যেন সহজে কারো নজরে না পড়ে। শুকনো চুলগুলো দিয়ে যথাসম্ভব নিজের মুখ আড়াল করে রাখার চেষ্টা করছে সে। ইমার্জেন্সি ফায়ার এক্সিট ওয়ের দরজা পেরিয়ে সিঁড়ির কাছাকাছি গিয়ে সে যত দ্রুত সম্ভব পা চালায়। 13 তলা হতে নামাটা যদিও বাণীর মতো হালকা দেহের মানুষের জন্য তেমন একটা কষ্টসাধ্য ব্যাপার না, কিন্তু বাদ সেদে দাঁড়িয়েছে তার শরীরের দুর্বলতা। এই শরীর নিয়ে 9 তলায় নামতেই সে হাঁপিয়ে ওঠে, কিন্তু থামলে চলবে না, তার দ্রুত নামতে হবে। হিরনের লোকেরা প্রধান স্টোরওয়ে এবং লিফটগুলো খুঁজে বাণীকে না পেলে নিশ্চয়ই সিঁড়ি পথ এসে খুঁজবে। ভাবনাটা মনে উকি দিতেই বাণী একটা বড় নিঃশ্বাস টেনে ফের সিঁড়ি ভেঙে নামা শুরু করে। প্রায় 15 মিনিটের মাথায় বাণী গ্রাউন্ড ফ্লোরে এসে নামে, কিন্তু বের হয়ে মেইন এন্ট্রান্সের দিকে যেতে নিয়েই বাণী দ্রুত ফিরে আসে। হিরনের লোকেরা ছড়িয়ে ছিটিয়ে আছে সাধারণ মানুষের ভিড়ে, এদের টেক্কা দিয়ে এখান থেকে পালানো মোটেও সম্ভব নয়। বাণী মুহূর্তে অস্থির হয়ে পড়ে। এবারও কি ব্যর্থ হবে সে? হিরণ তার কাছে কি খবর পৌঁছে গিয়েছে? ধরা পড়লে হিরণ আবারও কি তার সাথে একই কাজ করবে? সম্ভাবনাগুলো মস্তিষ্কে উকি দিতেই বাণী দুর্বল হয়ে পড়ে, দেয়ালে পিঠ ঠেকিয়ে জোরে নিঃশ্বাস নেয়। তখনই আচমকা তার দৃষ্টি পড়ে নিচের দিকে চলে যাওয়া সিঁড়ির দিকে। নিচে বেসমেন্টে আবার কি আছে? বের হওয়ার কি কোনো রাস্তা রয়েছে? প্রশ্নটা মনে উকি দিতেই বাণী দ্রুত সোজা হয়ে দাঁড়ায়। সিঁড়ি ভেঙে বেসমেন্টে নামতেই সে দেখে নীরব বিশাল এরিয়া জুড়ে রয়েছে গাড়ি পার্কিং এর ব্যবস্থা। বাণী চারিদিকটা একবার পরখ করে। সিসিটিভি ক্যামেরার আওতায় রয়েছে এই বেসমেন্টটা। বাণী আরো একবার চারিদিকে তাকায়। অদূরে সে একটি কালো রঙের জিপ গাড়ি দেখতে পাচ্ছে। গাড়িটা যে পজিশনে রাখা সেই পজিশনে সিসিটিভিতে কেবল গাড়ির সামনের অংশ দেখা যাচ্ছে, অর্থাৎ গাড়ির পেছনের নাম্বার প্লেট দেখার কোনো সুযোগ নেই। বাণী আর অপেক্ষা করে না, সে আরো একবার ভালো করে নিজের চুলগুলো যত সম্ভব মুখের সামনে ফেলে চেহারাটা আড়াল করে ফেলে নিজের অতঃপর খুব স্বাভাবিক ভঙ্গিতে এগিয়ে যায় সেই গাড়ির পেছনের দিকে। দ্রুততার সহিত সবার আগে সে টেনে হিস্ট্রে গাড়ির নাম্বার প্লেটটা খুলে নিজের হাতে নিয়ে নেয়। অতঃপর গাড়ির রিয়ার বোনাট খোলার চেষ্টা করে সে, কিন্তু আফসোস গাড়ির লক থাকায় বোনাট খোলার চেষ্টা ব্যর্থ হয়। বাণী আরো কয়েকবার চেষ্টা করতে নিলেই তখনই কারো পদধ্বনির শব্দ ভেসে আসে। বাণী ভয়ের সঙ্গে সঙ্গে মাথা নত করে গাড়ির পেছনে লুকিয়ে পড়ে। পদধ্বনি ধীরে ধীরে একদিকেই এগিয়ে আসছে। বাণীর বুক তখন ঢিপ ঢিপ করে লাফাচ্ছে। হিরণের লোকেরা না তো? গভীর করে নিঃশ্বাস নিয়ে বাণী যখন আত্মসমর্পণের জন্য প্রস্তুত, ঠিক সেই মুহূর্তে সামনে থেকে গাড়ির দরজা খোলার শব্দ হয়। বাণী চকিতে উকি মারে আড়াল হতে, কিন্তু গাড়ির মালিক ততক্ষণে ড্রাইভিং সিটে উঠে বসেছে। বাণীর চোখ জোড়া চিকচিক করে ওঠে। সে মনে মনে আল্লাহর দরবারে লাখ কোটি শুকরিয়া জানিয়ে অতি সাবধান এবং নিঃশব্দে গাড়ির রিয়ার বোনাট খুলে ভেতরে উঠে বসে। সঙ্গে করে সে নাম্বার প্লেট নিতেও ভুলে না সে। বোনাটের দরজাটা লাগিয়েই বাণী মনে মনে গাড়ির মালিককে অসংখ্য ধন্যবাদ জানায়। নিশ্চয়ই আল্লাহ এই মানুষকে পাঠিয়েছে তার সাহায্যের জন্য। মুক্ত পাখির চোখ বেয়ে গড়িয়ে পড়ে আনন্দ অশ্রু। প্রতিমধ্যে অবাধ্য আকাশ হতে টুপটুপ করে বৃষ্টির বর্ষণ শুরু হয়। কালো শার্ট পরিহিত পুরুষ গাড়ির স্টিয়ারিংয়ে হাতটা নিবদ্ধ রেখে একবার জানালা ভেদ করে আকাশপানে তাকায়। চট্টগ্রামের বৃষ্টি এরকমই হয়, কোনো আগাম বার্তা ছাড়া অসময়ের মেহমানের ন্যায় হুটহাট হাজির হয়। আকাশপান হতে দৃষ্টি ফিরিয়ে নিয়ে ফের পথে দৃষ্টি স্থির করে সেই চোখ জোড়া। আচমকা নিস্তব্ধ গাড়ির ভেতর শোনা যায় অদ্ভুত এক শব্দ। মুহূর্তে প্রশস্ত হাইওয়ের মাঝে থেমে যায় কালো জিপটি। গাড়ির মালিক বিস্ময় ভরা দৃষ্টি মেলে লুকিং মিরর দিকে, গাড়ির পেছনের দিকে তাকায় না। কেউ নেই। তবে কি সে ভুল শুনল? কোনো সম্ভাবনাই নেই। গাড়ির মালিক বেশ সচেতন। সে অতি সাবধানে তার পাশের ফ্রন্ট সিটে থাকা কালো রঙার রেইনকোটটা গায়ে জড়িয়ে নেয়। অতঃপর সামান্য ঝুঁকে প্যান্ট সামান্য উঁচু করে পায়ের মোজার কাছে জায়গাটা হতে একটা কালো রঙা রিভলভার বের করে সে। বিনা শব্দ ব্যয়ে বৃষ্টি মাথায় নিয়েই গাড়ি হতে নেমে ধীরে ধীরে গাড়ির পেছনের দিকে এগিয়ে যায় সে। গাড়ির পেছন দিকটা এসে দাঁড়াতেই তার ভুরু যুগল কুঁচকে আসে। তার গাড়ির পরিচয়পত্র অর্থাৎ তথাকথিত আইডি কার্ড কোথায়? প্রশ্নটা মনে উকি দিতে সে এক মুহূর্ত অপেক্ষা না করে গাড়ির রেয়ার বোনটা তুলে। সঙ্গে সঙ্গে সে বিস্ময়ে কিংকর্তব্য বিমূঢ় হয়ে যায়। রেয়ার বোনটার ভেতর আশ্রয় নেওয়া একজোড়া চোখও তাকে দেখে চমকে ওঠে, কিন্তু সে চমকানো বেশিক্ষণ স্থায়ী হয় না। তার পূর্বেই সে মাথা নত করে চিকন স্বরে ফের উচ্চারণ করে, 40 মিনিটের পথ আধ ঘন্টায় পাড়ি দিয়ে হসপিটালে এসে পৌঁছায় হিরণ। ভীষণ অস্থিরতা কাজ করছে তার ভেতর। গাড়ি হতে নামার পূর্বে মুখে সতর্কতার সহিত মাস্কটা পরে নেয় সে। অতঃপর বেশ স্বাভাবিক ভঙ্গিতে এগিয়ে যায় হসপিটালের ভিতরের দিকে, কিন্তু হসপিটালের ভেতর প্রবেশ করতে সে অবাক হয়। ইবাত ও এই মুহূর্তে হসপিটালে কি করছে? ওর তো বাসায় থাকার কথা।
মনের প্রশ্ন চেপে গিয়ে নীরবে ইবাদের দিকে এগোয় সে। হিরণকে এগোতে দেখে ইবাদ ভীত হয়ে পড়ে। স্যার নিশ্চয়ই সবার আগে প্রশ্ন করবে সে ইবাদ এখানে কি করছে। তখন ইবাদ কি জবাব দিবে? যে এই আহাম্মকের দলের নাকের নিচ দিয়ে ম্যাডাম পালিয়ে গিয়েছে, আর আহাম্মকের দল সেই খবর জানিয়ে ইবাদকে এখানে ডেকে এনেছে। ইবাদের ভাবনার ভিড়ের মধ্যে হিরণ তার সামনে এসে দাঁড়ায়। স্বাভাবিক ভঙ্গিতে নিচু গলায় প্রশ্ন করে, তুমি এখানে কি করছো? বনিকে রেখে কোথাও যেতে নিষেধ করিনি তোমায়? ইবাদ কিছু বলতে নিবে তার পূর্বেই হিরণ লিফটের দিকে এগিয়ে যেতে যেতে বলে ওঠে, এখানে আর কথা বলতে হবে না, ওপরে চলো, সেখানে গিয়ে কথা হবে। ইবাদ নীরবে হিরণের পিছু পিছু পা চালায়। উপরে গিয়ে স্যারকে বিষয়টা জানানোই উত্তম মনে করে সে। এখানে জানালে যদি কোনো রকম রিয়াক্ট করে বসে উনি। থমথমে একটা মুখ, অতি শান্ত ভঙ্গিতে গাড়ি চালাতে ব্যস্ত। তার ঠিক পাশের সিটে বসে থাকা মানবী ভীত দৃষ্টি নত করে বসে রয়েছে। পরনের হসপিটাল গাউনটা এখন হাঁটুর নিচ সমান রেইনকোটের আবরণে আর দেখা যাচ্ছে না। মনে তার অসংখ্য সংশয়। এ কেমন অদ্ভুত কাকতালীয় ঘটনা। পুরো চট্টগ্রাম শহরে কি গাড়ির অভাব যে প্রতিবারই তার ঘুরে ফিরে দুর্জয়ের গাড়িতে উঠতে হয়? এই কালো জিপের সাথে কি অদ্ভুত এক ম্যাগনেটিক সম্পর্কে বাধা পড়ল সে? হঠাৎ কানে ব্রেক কষার তীব্র শব্দ হলো। সামনের দিকে কিছুটা ঝুঁকে পড়েও সিটবেল্টের কারণে ফের সোজা হয়ে যায় বাণী। ভীত দৃষ্টি তুলে গাড়ির কাজ ভেদ করে সামনে তাকাতে সে একটা ঢোক গেলে। সে হাইওয়ের তুলনায়ও শুনশান জায়গায় এনে গাড়িটা থামিয়েছে দুর্জয়। কারণ কি? উদ্দেশ্য কি? প্রশ্নগুলো মনে উকি দিতেই নীরব গাড়ির ভেতর গম্ভীর স্বরটা প্রশ্ন ছুড়ে, হোয়াট ইজ রং উইথ ইউ? বাণীর মাথাটাও মৌমাছির মতো ভো ভো করছে। আপাতত বুঝ দেওয়ার জন্য মনে মনে একটা উত্তর সাজায় সে। অতঃপর তা বলার জন্য মুখ খুলতে গেলেই দুর্জয় তাকে সতর্ক করে, আমি কোনো ধরনের মিথ্যা শোনার জন্য প্রস্তুত নই। ডোন্ট প্লে উইথ মাই পেশেন্স। স্পষ্ট ভাষায় শুধু সত্যটুকু বলো। বাণীর কণ্ঠ রোধ হয়ে আসে। একই বিপদে পড়ল সে। কি করবে সে? সেনা সদস্য এই দুর্দর্শী পুরুষ হলপ করে তার মিথ্যা ধরতে সক্ষম। কোনো কুল কিনারা না পেয়ে বাণী এক হাত বাড়িয়ে নিচের পাশে গাড়ির দরজা খোলার চেষ্টা করে, কিন্তু দরজাটা খুলে না। উল্টো দুর্জয় বিরক্ত মিশ্রিত গলায় শুধায়, দরজাটা লকড। অযথা চেষ্টা চালানো বন্ধ করো। বাণী দুর্জয়ের কথাটা শুনে নীরবে নিজের হাতটা সরিয়ে নিয়ে সোজা হয়ে বসে সে। সিটের গায়ে পিঠ এলিয়ে দিয়ে চোখ বুজে নেয়। শরীরটা দুর্বল লাগছে বেশ। জ্বরটা আবার বাড়ছে নাকি? বাড়তেও পারে। গাড়ির বোনাট হতে সামনের সিটে এসে বসার সময় গায়ে রেইনকোটটা জড়ানো থাকলেও বাতাসের দাপটে বৃষ্টির পানির সংস্পর্শ হতে বাঁচতে পারেনি সে। দুর্জয় এক পলক বাণীকে পরখ করে দৃষ্টি ফিরিয়ে নেয়। অসুস্থ মনে হচ্ছে মেয়েটাকে। কে জানে তার বিহাইন্ড দ্য স্টোরি কি? দুর্জয় বাণীকে সময় দেয়, অপেক্ষা করে। আচমকা বাণী অদ্ভুত ভঙ্গিতে দৃষ্টি মেলে তাকায়। ভীত সেই দৃষ্টি। অস্থির গলায় দুর্জয়কে শুধায়, আপনি একজন সোলজার তাই না? কোন পদে আছেন আপনি? আপনার ক্ষমতা কত দূর? বাণীর অদ্ভুত তিনটা প্রশ্ন শুনে দুর্জয়ের ভুরু কুঁচকে আসে। তবুও সে স্বাভাবিক গলায় পাল্টা প্রশ্ন করে, সেই ব্যাপারে তোমার কৌতূহলের কারণ জানতে পারি? বাণী অস্থির গলায় জবাব দেয়, ইট ইজ আ সিরিয়াস ম্যাটার। দয়া করে আমাকে বলুন। দুর্জয় বাণীর চোখের দিকে তাকিয়ে ব্যাপারটার গুরুত্ব উপলব্ধি করে। অতঃপর বেশ ছোট এক শব্দে নিজের পরিচয়, পদ এবং ক্ষমতা সম্পর্কে জানায়। মেজর। বাণী আন্দাজ করে একজন সৈন্য সদস্য হিসেবে এই পদটা খুব সাধারণ কিংবা ছোট কোনো পদ নয়। এর গুরুত্ব এবং গাম্ভীর্য রয়েছে। তাই সে সাহস সঞ্চয় করে আবদার সুরে বলে, একটা সাহায্য করুন। দুর্জয় সরু চোখ মেলে প্রশ্ন করে, কি ধরনের সাহায্য? দুর্জয়ের প্রশ্নের পিঠে বাণীর রুদ্ধস্বরে অনেকগুলো কথা বলে চুপ হয়। সবটা শুনে দুর্জয় বেশ অবাক হয়। এতক্ষণ সে বাণীর কেসটা যতটা জটিল ভাবছিল, এই মুহূর্তে বাণীর কথা শুনে সে আরো জটিল কিছু আন্দাজ করছে। স্পষ্ট বুঝতে পারছে বাণী তালুকদারের বর্তমানটার রহস্যে ঘেরা অমীমাংসিত একটা কেসের মতো। যেই কেসটা মীমাংসা করার প্রবল আগ্রহ দুর্জয় নিজের মধ্যে টের পাচ্ছে। দুর্জয় শান্ত গলায় প্রশ্ন করে, আমি তোমাকে এই সাহায্যটা ঠিক কি কারণে করব বলতে পারো? বাণী চোখ বুজে একটা নিঃশ্বাস ছাড়ে। অতঃপর উত্তর দেয়, আপনার মধ্যে এই মুহূর্তে আগ্রহ কাজ করছে। যেই আগ্রহ দমনের একমাত্র উপায় আমার মুখে উচ্চারিত সত্য। আপনি আমাকে এই সাহায্যটা করুন, বিনিময়ে আমি আপনাকে সত্যটা জানাবো। দমবন্ধ পাখির ন্যায় ছটফট করছে ডক্টর হুমায়রা। পাজোড়া সমতল ভূমির স্পর্শ পেতে ব্যাকুল হয়ে রয়েছে। গলা দিয়ে চাইলেও কোনো শব্দ বের করতে পারছে না। কানের কাছে ভেসে আসে পুরুষালী গলায় হিসিয়ে বলা কিছু কথা। কিভাবে পালালো? এতগুলো মানুষ নিযুক্ত থাকতে কি করে পালালো? ডক্টর হুমায়রার অবস্থা দেখে সকলে ভয়ে ততস্থ হয়ে রয়। সব থেকে বেশি ভীত দেখাচ্ছে বাণীকে পাহারা দেওয়ার দায়িত্বে নিযুক্ত নার্সকে। তার খুব বলতে ইচ্ছে হয়, আপনার স্ত্রী একজন ধূর্ত মহিলা। তিনি আমার চোখে ধুলো ছুঁড়ে পালিয়েছেন।
কিন্তু সে আর কথাটা বলার সাহস পায় না। ইবাত ইতিমধ্যে এগিয়ে এসে পরিস্থিতি সামাল দেওয়ার জন্য শোধায়, স্যার প্লিজ প্লিজ কাম ডাউন, ম্যাডামকে খুঁজতে হবে আগে। হিরণের কানে যেন ইবাদের বলা কথাগুলো পৌঁছালো না। সে আরো দৃঢ়ভাবে হুমায়রার গলা চেপে ধরে। ইবাদ গলার স্বর নিচু করে ফের বলে, স্যার এটা হসপিটাল, নিজেকে সামলান, পরিস্থিতি বিগড়ে গেলে কিন্তু কেলেঙ্কারি হয়ে যাবে। হিরণ ফোঁসফোঁস করতে করতে হুমায়রার গলাটা ছেড়ে দেয়। মুহূর্তে তিনি টাইলস বসানো ফ্লোরে বসে পড়েন। দুহাতে গলা ধরে কাশতে শুরু করেন। খানিকটা অক্সিজেনের অভাবে যেন মরতে বসেছিল। হিরণ চেঁচিয়ে ওঠে, বানি কিভাবে পালালো? হিরণের বাজখাই গলার দাপটে ভিতর নার্স এবার মুখ খুলল। উনি ওয়াশরুমে যেতে চেয়েছিলেন, আমি ওনাকে সাথে করে নিয়ে ওয়াশরুমে যেতেই উনি আচমকা শরীরের ভার ছেড়ে দিয়ে মাথা ঘুরে পড়ে যান। আমি দ্রুত ডক্টরকে ডাকতে কাউন্টার এরিয়ার ওদিকে ছুটি। ডক্টর হুমায়রা সহ ফিরে এসে দেখি ওয়াশরুমের সামনে আপনার একজন লোক পড়ে আছেন, আর ম্যাম কোথাও নেই। নার্সের কথা শেষ হতে না হতেই হিরণের সেই গার্ড বলে ওঠে, স্যার আমি নার্সকে দৌড়ে বেরিয়ে যেতে দেখে কেবিনে প্রবেশ করি ম্যাম ঠিক আছে কিনা দেখার জন্য, কিন্তু হঠাৎ মাথা ভারী কিছু আঘাত পেয়ে জ্ঞান হারিয়ে ফেলি। যখন জ্ঞান ফিরে তখন শুনি ম্যামকে নাকি পাওয়া যাচ্ছে না। হিরণ রেগে কিছু একটা বলতে নিবে, তার পূর্বে ইবাদ উপস্থিত বুদ্ধি খাটিয়ে বলে, স্যার এই মুহূর্তে রেগে কোনো লাভ নেই, আমাদের আগে সিসিটিভি ফুটেজ চেক করতে হবে, তাহলে আমরা জানতে পারবো ম্যাডাম কোথায় গিয়েছে। অতির আগে হিরণ হিতাহিত জ্ঞান হারিয়ে ফেলেছিল, তবে ইবাদের কথাটা তার মস্তিষ্কে পৌঁছে। মুহূর্তে সে হুকুম জারি করে গত 1 ঘন্টায় ধারণকৃত সিসিটিভি ফুটেজ ম্যানেজ করে দ্রুত নিয়ে আসতে। ইবাদ এক মুহূর্ত দেরি না করে হসপিটালের কন্ট্রোল প্যানেল এরিয়ায় দৌড়ে চলে যায় সিসিটিভি ফুটেজের ক্লিপ ম্যানেজ করে নিয়ে আসার জন্য। হিরণ অস্থির পায়ে পায়চারি করতে থাকে কাউন্টার এরিয়া জুড়ে। ডক্টর হুমায়রা তখনও ফ্লোরে বসে অক্সিজেনের ঘাটতি অনুভব করছে। চোখ মুখ তার সম্পূর্ণ কালো হয়ে গিয়েছে। মনে মনে সে অনুভব করে তীব্র ক্ষোভ। সেই ক্ষোভের জোরেই হুমায়রা হিরণের উদ্দেশ্যে প্রশ্ন ছড়ে, মানুষের উপর রাগ ঝগড়ার আগে নিজেকে প্রশ্ন করুন যে আপনি কি এমন করেছেন যে আপনার স্ত্রী আপনার থেকে পালাতে চায়। নিজের মস্তিষ্ক দিয়ে বিবেককে প্রশ্ন করুন, দোষটা কার? হিরণ ক্ষিপ্র দৃষ্টি মেলে হুমায়রার পানে তাকায়। তার বিগড়ে যাওয়া মেজাজে ডক্টর হুমায়রার প্রশ্নটা আরো বিরূপ প্রভাব ফেলে। হিরণ রাগের সুরে আদেশ করে, আমার চোখের সামনে থেকে এই মহিলাকে নিয়ে যাও, আমি আর এই চেহারা দেখতে চাই না। 20 মিনিটের ভেতরে ইবাদের কল আসে হিরণের কাছে। হিরণ কিছু বলবে, তার পূর্বে ইবাদ বলে ওঠে, স্যার ম্যাডাম ফায়ার এক্সিস্ট ওয়ে দিয়ে পালিয়ে গেছে, ওনাকে বেসমেন্টের দিকে যেতে দেখা গিয়েছে সর্বশেষ, কিন্তু বেসমেন্টে যাওয়ার পর আর কি হয়েছে তা জানা যায়নি। পার্কিং এরিয়ার সিসিটিভি ফুটেজ ডিলিট করে ফেলেছে কেউ। ইবাদের বলা কথাগুলো শুনতে হিরণ অবাক হয়। ডিলিট করে ফেলেছে মানে? কে করেছে? প্রশ্নটা মাথায় উকিয়ে দিতেই হিরণ গরম গলায় শুধায়, বাণীকে কেউ সাহায্য করছে ইবাদ, খুঁজে বের করো। বাণী আর ওই সাহায্যকারী দুজনকে খুঁজে বের করো যে কোনো মূল্যে। নীরব রাস্তা ধরে হেঁটে যাচ্ছে সাদাত। রাস্তার মাথায় থাকা একটা ল্যাম্প পোস্টের আলোয় রাস্তাটা মৃদু আলোকিত হয়ে রয়েছে। ফুটপাতের একপাশে শুয়ে রয়েছে 2টি অলস কুকুর। সাদাতের হাঁটার ভঙ্গি আপাতত খুবই সাধারণ। টান টান সোজা হয়ে বুক চওড়া করে দাঁড়ানোর কোনো লক্ষণ নেই তার মাঝে। থাকবেই বা কেন? এটা তার খুব একান্ত সময়, যেখানে পেশাগত বাধ্যবাধকতার কোনো বালাই নেই, কেবল রয়েছে সে, এই নিস্তব্ধ রাত এবং তার কানে চেপে ধরা মুঠোফোনটি, যে মুঠোফোনের অপর প্রান্তে অন্য এক শহরে রয়ে যাওয়া তার আপনজনেরা রয়েছে। সাদাত মিষ্টি হেসে শোধায়, সাউদার রেজাল্ট শুনলাম আম্মু, অনেক খুশি হয়েছি। দেখিনিও তোমার এই মেয়ে ঠিকই একদিন বিসিএস ক্যাডার হতে পারবে। ফোনের অপর পাশ হতে মধ্যবয়স্ক একজন পৌর নারী চিন্তার আজসহ বলে ওঠে, তুই কবে আসবি বাবা? এই মিশন আর কতদিন চলবে? নিশ্চিত না আম্মু, তুমি দোয়া রেখো যেন নিরাপদে ফিরতে পারি। আমার সব দোয়া তো তোদের জন্যই। আচ্ছা আম্মু, আমি কালকে সুযোগ বুঝে কিছু টাকা পাঠাই দিব না। সাউদাকে ওর পছন্দ মতো জামা কিনে দিও কেমন? সায়রা আর তোমার জন্য কিছু কিনে নিও, সামনে কোরবানির ঈদ আসছে। এসব আর কি দরকার? ওদের কি জামাই নেই নাকি? আর ঈদ তো এখনো অনেক দূরে। দরকার কি দরকার না এত কিছু ভাবতে হবে না তো, তুমি শুধু যা বলছি তা করো। আর মাঝপথেই সাদাতের কথা থেমে যায়, তবে তার পা জোড়া থামে না, বরং পায়ের গতি মৃদু ধীর হয়ে আসে। দৃষ্টি হয় সতর্কপূর্ণ। আপনজনের সাথে ফোন আলাপের ইতি টেনে বলে, আচ্ছা আম্মু,
পরে কথা হবে, হ্যাঁ? এখন রাখি। কথাটুকু বলেই ফোনটা পকেটে ভরে সে আচমকা পেছনে ফিরে তাকায়। শূন্য জনমানবহীন রাস্তায় কারো অস্তিত্ব নেই। সাদাত নীরবে একটা নিঃশ্বাস ছাড়ে। লম্বা বিল্ডিংটার আড়ালে একটা ছায়া শটান ভঙ্গিতে দাঁড়িয়ে রয়েছে। সেকেন্ড 30 পার হতেই সে অতি সাবধানে মাথাটা বের করে রাস্তায় উঁকি মারে। রাস্তাটা শূন্য দেখতেই সে বেশ অবাক হয়। সতর্ক দৃষ্টি মেলে ভালোভাবে চারিদিকটা পরখ করে। না, একটু আগে রাস্তায় ফোন আলাপে ব্যস্ত পুরুষের কোনো চিহ্ন এই মুহূর্তে দেখা যাচ্ছে না। চোখের পলকে কোথায় চলে গেল? ছায়াটা এবার সোজা হয়ে সম্পূর্ণ বেরিয়ে এলো বিল্ডিং এর আড়াল হতে। ধীর পায়ে সতর্ক দৃষ্টি মেলে এগোতে এগোতে পৌঁছে যায় সামনের দিকে। ফুটপাত ধরে রাস্তার মাঝামাঝি এসে দাঁড়ায় সে। ফোন আলাপে ব্যস্ত সেই পুরুষের খোঁজে বিশেষ দৃষ্টিটা বর্তায় চারিদিক জুড়ে। ঠিক সেই মুহূর্তে ফুটপাতের পাশে দুই বিল্ডিং এর মধ্যকার অতি সরু গলি হতে একজোড়া হাত তার মুখ চেপে ধরে এবং হাত টেনে গলির ভেতর তাকে নিয়ে যায়। সেই ছায়া মানবীকে দেয়ালের সঙ্গে এমনভাবে চেপে ধরেছে সাদাত যেন সামান্য নড়ার সুযোগটুকুও নেই। তীক্ষ্ণ দৃষ্টি মানবীর দিকে স্থির করতেই মৃদু আলোয় দেখতে পায় গায়ে লম্বা রেইনকোট, জিন্স এবং বুটও পরিহিত নারী অনেকটা অপ্রস্তুত দৃষ্টি মেলে তার দিকেই তাকিয়ে আছে। অপ্রস্তুত দৃষ্টি মেলে তাকিয়ে থাকা সেই নারীকে চিনতে এক মুহূর্ত দেরি হয় না। এই মেয়ে, তোমার উদ্দেশ্য কি? আমাকে ফলো করছো কেন? কে পাঠিয়েছে তোমাকে? সেই নারী চোখের ইশারায় বলে তার মুখ থেকে হাত সরাতে। সাদাত এক মুহূর্ত মেয়েটার হাবভাব পর্যবেক্ষণ করে মেয়েটার মুখ থেকে নিজের হাত সরায়, তবে অন্য হাতে শক্ত করে তার বাহু ধরে রাখে। এ বুঝিয়ে দিতে যে পালানোর কোনো উপায় নেই। সাদাত আশা করেছিল মেয়েটা হয়তো আমতা আমতা করবে কিংবা কোনো সাফাই গাবে, কিন্তু তাকে অবাক করে দিয়ে মেয়েটা হেসে রহস্যময় গলায় বলে ওঠে, কি বস, কেসটা কি বলো তো? তুমি কি খুব গুরুত্বপূর্ণ কেউ যাকে রাতের আধারে মানুষে ফলো করার সম্ভাবনা রয়েছে? প্রশ্নের প্রেক্ষিতে পাল্টা প্রশ্ন সাদাতের ভারী অপছন্দ। সে গরম চোখ জোড়া পাকিয়ে বলে, সেদিন ক্যাফেতে লুকিয়ে আমার স্কেচ বানাচ্ছিলে, আজ আবার আমাকে ফলো করছো। তোমার উদ্দেশ্য কি তা স্পষ্ট গলায় বলো তো। মেয়েটা এবার সামান্য গাছাড়া ভঙ্গিতে বলে ওঠে, আমি কেন ফলো করতে যাব তোমাকে? চট্টগ্রাম শহরটা তোমার নিজের সম্পত্তি নাকি? আমি নিজের মতো হাঁটছিলাম শুধু। মেয়েটার বলা কথাটা মোটেও বিশ্বাসযোগ্য মনে হয় না সাদাতের। তবুও সে অতি অপ্রয়োজনীয় বস্তুর ন্যায় মেয়েটাকে শক্ত হাতের বাঁধন হতে মুক্তি দেয়, আঙুল দিয়ে শাসিয়ে শুতায়। আর কখনো আমার ত্রিসীমানার মধ্যে দেখলে মোটেও ছাড় দিব না কিন্তু তোমাকে, বলে দিলাম। কথাটা বলেই সাদাত হনহনিয়ে সেই গলি হতে বেরিয়ে যায়। অজ্ঞাত নারীর মুখে ফুটে ওঠে প্রফুল্ল হাসি। 1990s অর্জুন রামপালের গোমরা এডিশন পুরুষ তাকে না ছাড়লেও বিষয়টা তেমন একটা মন্দ হয় না। ভাবনাটা মনে উকি দিতেই উক্ত নারী দ্রুত পা চালিয়ে গলি হতে বেরিয়ে এসে রাস্তার দিকে তাকায়। পেছন হতে সেই পুরুষকে রাস্তা ধরে হেঁটে যেতে হবে। সে মৃদু গলা উঁচু করে পিছু ডাকে, এক্সকিউজ মি। সাদাত চলন্ত পা জোড়া থামিয়ে ফিরে তাকায়, ভুরু কুঁচকে প্রশ্ন করে, হোয়াট? আমি স্নিগ্ধা, নামটা মনে রেখো। সাদাতের চোখে মুখে ফুটে ওঠে বিরক্তি ভাব। স্নিগ্ধা, এর থেকে অপ্রয়োজনীয় নাম সে জীবনেও শুনেনি। মফস্বল এরিয়ার ভেতর বাইকটা প্রবেশ করতেই রাফি চরমভাবে চমকালো। সাইফ এদিকে বাইকটা নিচ্ছে কেন? প্রশ্নটা মনে চেপে না রেখে সে মুখে উচ্চারণ করে, এদিকে কোথায় যাচ্ছিস? প্রফুল্ল মনে বাইক চালাতে ব্যস্ত সাইফ রাফির প্রশ্নে বিরক্ত হয়। সে বিরক্তি তার গলায় স্পষ্ট ফুটে ওঠে, বাল আমার, এত প্রশ্ন করছ কেন? বাইকের একদম পেছনে বসে থাকা প্রত্যয় সাইফের মুখে গালিটা শুনে নাক সিটকে বলে, এইগুলো কি ভাষা সাইফ? সাইফ দ্বিতীয় দফা বিরক্ত নিয়ে উত্তর দেয়, বাংলা ভাষা বুঝোস নাই? কেউ আর কোনো কথা বলার সুযোগ পেল না। তার পূর্বে বাইকটা এসে থামলো মরিচবাতি দ্বারা সজ্জিত একটা বাড়ির সামনে। বাড়ির পানে তাকাতেই রাফি আর প্রত্যয় অবাক হয়, তবে তাদের কোনো কথা বলার সুযোগ না দিয়ে সাইফ বাইক থেকে নেমে চাবিটা রাফির হাতে ধরিয়ে দিয়ে বলে, সামনে আগায় বস, আমি বলার সাথে সাথে বাইক স্টার্ট দিবি, একদম মেইন রোডে গিয়ে বাইক থামাবি। প্রত্যয় কিছুই বুঝতে পারছে না। সে বুড়ুকুচকে প্রশ্ন করে, তুই কি করতে যাচ্ছিস? সাইফ নিজের হাতে কিছুক্ষণ আগের কেনা কালো মিষ্টির প্যাকেটটা নিয়ে প্রত্যয়কে বলে ওঠে, তুইও কোনো প্রশ্ন না করে চুপচাপ নিচে নাম। প্রত্যয় সরু ভুরু চোড়া মেলে তাকানোর পূর্বেই সাইফ অতি যত্নে র্যাপিং করা মিষ্টির প্যাকেট হাতে বাড়ির ভেতর চলে যায়। রাফির খুব ভয় করছে। সাইফ কি করতে চাইছে তা ঝাপসা আন্দাজ করতে পারছে সে। একতলা বাড়িটার উঠোন ডিঙিয়ে প্রধান দরজার সামনে গিয়ে দুবার কলিং বেল বাজাতেই একজন ভদ্রলোক দরজাটা খুলে আগ্রহী গলায় প্রশ্ন করে, কে আপনি? সাইফ মুখে প্রাণখোলা হাসি মুখে বলে ওঠে, আসসালামু আলাইকুম আঙ্কেল,
অন্না বাসায় আছে? ওর বন্ধু আমি। বিয়ে উপলক্ষে একটা গিফট দেওয়ার কথা ছিল। ওয়ালাইকুম আসসালাম। অন্না তো বাসায় আছে, কিন্তু তোমাকে তো ঠিক চিনলাম না বাবা। না না, সমস্যা নেই আঙ্কেল, আপনি অন্যার থেকে জেনে নিন। একটু কষ্ট করে যদি ওকে ডেকে দিতেন। আসলে আমার খুব তাড়া আছে, তো ফ্লাইট আছে আমার, দেশের বাইরে চলে যাব, তাই ভাবলাম ওর বিয়েটা অ্যাটেন্ড করতে পারবো না, বিদায়ী গিফটটা নিয়ে এসেছি তাই বলে। ঘরের কর্তা ভদ্রলোককে খানিকটা দ্বন্দ্বে ভুগতে দেখা গেল, তবুও তিনি গলা উঁচু করে ডাকেন, অন্না, অন্না, দেখো তো তোমার কোন বন্ধু এসেছে। কিছুক্ষণের মধ্যেই ঘরের ভেতর থেকে বেরিয়ে আসে শাড়ি পরিহিত, গায়ে হলুদের সাজে সজ্জিত এক রমণী। দরজার কাছে আসতেই তার ভুরু কুঁচকে যায়। অবাক সুরে প্রশ্ন করে, আপনি কে? সাইফার এক মুহূর্ত দেরি না করে র্যাপিং প্যাকেটটা ভদ্রলোকের হাতে ধরিয়ে দিয়ে অন্যের উদ্দেশ্যে প্রশ্ন ছুড়ে, রাফিকে ভালোবাসো? প্রশ্নটা শুনতেই অন্যার চোখ বড় বড় হয়ে যায়। সে ভীত দৃষ্টি মিলে নিজের বাবার দিকে তাকায়, যিনি আপাতত রেগে মেগে আগুন গলায় প্রশ্ন করে যাচ্ছেন, এই ছেলে কে তুমি? সাইফ সেদিকে ভ্রুক্ষেপ না করে ফের প্রশ্ন করে, চুপ থেকো না অন্না, আনসার মি, এটাই তোমার শেষ সুযোগ। তুমি কি রাফিকে ভালোবাসো? অন্না ভীত ও কাপা গলায় উত্তর দেয়, বাসি। সাইফ আর দেরি না করে খপ করে অন্যার এক হাত ধরে বাহিরের দিকে ছুটে। পিছনে অন্যার বাবা চেঁচিয়ে ওঠে। ওনার চেঁচিমেচিতে ঘরের ভেতর হতে অন্যার মা আর বোনও বেরিয়ে আসে। আকস্মিক পরিস্থিতির ধাক্কা সামলাতে না পেরে অন্য অপ্রস্তুত হয়ে পড়ে, নিজেকে ছাড়ানোর চেষ্টা করে, কিন্তু গেট পেরিয়ে বাহিরে আসতেই তার সেই চেষ্টা থেমে যায়। অস্ফুট উচ্চারণ করে, রাফি। রাফি অবাক ও বিমর। সাইফ দেরি করে না, অন্নাকে বাইকের সামনে এনে দাঁড় করিয়ে বলে, বাইকে ওঠো, দেরি করো না, ফাস্ট। অন্য অপ্রস্তুত দৃষ্টি মেলে সবার পানে তাকায়। তার মস্তিষ্কে এখনো ঠিকঠাক কিছু ধরছে না। সাইফ এবার রাগী সুরে ধমকে ওঠে, এই রাফি, বাইক স্টার্ট দে। রাফির সঙ্গে সঙ্গে বাইক স্টার্ট দেয়। সাইফ ততক্ষণে ধাক্কিয়ে অন্যাকে বাইকে তুলে দিয়েছে। চোখের পলকে বাইকটা রাস্তা ধরে বেরিয়ে যেতেই সাইফ লক্ষ্য করে প্রত্যয় অবাক দৃষ্টি মেলে তাকিয়েছে তার দিকে, যেন এইমাত্র কি হলো তার কিছুই সে বুঝতে পারেনি। সাইফ আর দেরি না করে প্রত্যয়কে ধাক্কা মেরে চেঁচিয়ে ওঠে, শালা মারা খাওয়ার জন্য দাঁড়ায় আছোস? প্রত্যয় কিছু বুঝে ওঠার পূর্বেই দেখে বাড়ির ভেতর হতে একজন ভদ্রলোক লুঙ্গি হাইক হাতে ধরে চেঁচামেচি করতে করতে বেরিয়ে আসছে। তাকে দেখে প্রত্যয় সাইফের পিছু পিছু ছুটে বলে ওঠে, তুই একদিন আমাদের আত পাগলা বানিয়ে ছাড়বি সাইফ। সাইফ ছুটতে ছুটতে জবাব দেয়, পাগল ছাড়া দুনিয়া চলে না রে পাগলা। একজন সৈনিকের পায়ের গতিকে ঘোড়ার পায়ের গতির সাথে তুলনা করা হয়। সেই হিসেবে দৌড়ে 20 মিনিটের রাস্তা পার করে প্রধান সড়ক পর্যন্ত পৌঁছানো সাইফ আর প্রত্যয়ের জন্য কোনো বড় বিষয় নয়। কিন্তু আচমকা একটা গলির মোড় ঘুরতে গিয়ে বাধে বিপত্তি। হঠাৎ দুই যুবককে নিজের স্কুটির সামনে দেখে ব্রেক কষারও সময় পায় না বাইকের মালিক। উল্টো দুর্ঘটনা হতে রেহাই পেতে সে বাইকটা অন্যদিকে ঘুরিয়ে ফেলে। ফলে সজোরে রাস্তার পাশে এক ভ্যান গাড়ির সঙ্গে ধাক্কা খেয়ে বাইক সহ উল্টে পড়ে সে। আকস্মিক ঘটনায় প্রত্যয় এবং সাইফও চমকে ওঠে। এক মুহূর্তের জন্য মনে হয়েছিল এই বুঝি স্কুটির নিচে পড়ে হাত অথবা পা কিছু একটা খোয়াবে, কিন্তু আল্লাহ রহম করেছেন যে সেরকম কিছুই হয়নি। ভাবনাটা মনে উকে দিতেই সাইফ বুকে ফু দিয়ে রাস্তার পাশে তাকায়। সাথে সাথেই তার মেজাজ বিগড়ে যায়। সে গলা উঁচু করে চেঁচিয়ে ওঠে, শালার মাইয়া মানুষের হাতে স্কুটির চাবি দিলে অ্যাক্সিডেন্ট তো হইবই। প্রত্যয়ও দেখলো রাস্তার পাশে বাইক সহ পড়ে থাকা একটা নারীকে। এক পা তার বাইকের তলায় চাপা পড়ে আছে, অন্য হাতে সে ভর দিয়ে উঠে বসার চেষ্টা করছে এবং মাথায় উ জাতীয় শব্দ করছে। প্রত্যয় অবশ্য সাইফের মতো রাগ কিংবা বিরক্তি দেখালো না। সে দ্রুত পায়ে এগিয়ে যায় মেয়েটাকে সাহায্য করতে, কিন্তু তার পূর্বে রণচণ্ডী রূপে সেই মেয়েটা পেছনে ফিরে চেঁচিয়ে ওঠে, মাঝ রাস্তায় পাগলের মতো দৌড়ানোর মানে কি? প্রত্যয় মেয়েটাকে দেখে অবাক হলো। এটা সেই লাইব্রেরির ঝগড়াটে মেয়েটা না? মেয়েটাও প্রত্যয়কে দেখে এক মুহূর্ত অবাক হয়, পর মুহূর্তে সে ফের চেঁচিয়ে ওঠে, এই আপনি এই লাইব্রেরির গালিগালাজ ভাইয়াটা না? প্রত্যয় বিরক্ত হয়, গালিগালাজ ভাইয়া? এটা আবার কেমন নাম? আর তাছাড়া প্রত্যয় নিজের সম্পূর্ণ জীবনে কখনো গালি উচ্চারণ করেনি, তার সাথে এই বেমানার নাম জুড়ে দেওয়ার মানে কি? প্রত্যয় কিছু বলতে নিবে তার পূর্বে সাইফ এগিয়ে গিয়ে জেসির দিকে হাত বাড়িয়ে দিয়ে বলে ওঠে, আরে ম্যানারলেস মাথা মোটা ভাবি, আপনি উঠেন উঠেন, আমার হাত ধরে উঠে আসেন। ইস, বেশি ব্যথা পেয়েছেন? সাইফের এই আলগা পিড়ি দেখে প্রত্যয়ের গা জ্বলে যায়।
অপরদিকে জেসি ক্রোধ মিশ্রিত গলায় বলে ওঠে, এই ভাইয়া, কে আপনি? আমাকে ম্যানারলেস আর মাথা মোটা ভাবে ডাকছেন কেন? সাহেব দাঁত কেলিয়ে বলে, ভাবি, আমি আপনার গুণধর দেবর, আর আপনার সাথে এই ম্যানারলেস আর মাথা মোটা ট্যাগটা আমি বসাইনি, প্রত্যয় বসিয়েছে। প্রত্যয় বিড়বিড়িয়ে ওঠে, পাগলের সাথে ম্যা করা ছাগলের দেখা হয়েছে। এখন দুই পাগল ছাগল মিলে আমার মাথা খাবে। জেসির চরম মেজাজ খারাপ হয়। সে সাইফকে কিছু বলতে নিবে তার আগেই সাইফ এগিয়ে এসে তার পায়ের উপর থেকে স্কুটি তুলতে তুলতে বলে, সরি ভাবি, আপনাকে হেল্প না করে আমি এতক্ষণ ধরে শুধু শুধু পেঁচাল পাচ্ছি। পায়ের উপর হতে স্কুটিটা সরাতেই যেন জেসি খানিকটা আরাম পেল। পাটা একদম ঝিম ধরে আসছিল। অপরদিকে বাম হাতের কোণের দিকটাও রাস্তার সাথে ঘষা লেগে চামড়া উঠে গিয়েছে। কি বিশ্রীভাবে চলছে আহত জায়গাটা। ব্যথায় জেসির লটকে রাখা মুখটা আরো কুঁচকে আসে। প্রত্যয় সেই দৃশ্য দেখে অনিচ্ছা সত্ত্বেও হুইম্যান কার্টেসি মেইনটেইন করতে নিজের হাতটা বাড়িয়ে বলে, রাস্তায় এভাবে পড়ে থাকাটা বাজে দেখাচ্ছে, উঠে আসুন। জেসি কুঁচকে রাখা চোখ জোড়া মেলে রাজা হাঁসের গলায় চেঁচিয়ে ওঠে, আমাকে এই রাস্তায় আপনারাই ফেলেছেন, অসভ্য, অভদ্র, ম্যানারলেস কোথাকার। আপনাদের বাঁচানোর চক্করে আমি আহত হলাম, আর আপনারা কিনা থ্যাংক ইউ না বলে আমাকে পাগলের মতো আজে বাজে নামে ডাকা শুরু করে দিয়েছেন। প্রত্যয় আর কিছু বলতে নিবে তখনই পিছন হতে ভেসে আসে 4-5 জন লোকের গলা। সাহেব তখন জেসির স্কুটিটা তুলে তা পরিষ্কার করতে ব্যস্ত ছিল, কিন্তু কিছু মানুষের পদধ্বনি ও গলার স্বর শুনে সে পিছু ফিরে তাকায়। মুহূর্তেই তার মুখের রং পরিবর্তন হয়। মানুষগুলো কেমন চটে আছে তা তাদের চেহারাতে স্পষ্ট ফুটে আছে। 2-3 জনের হাতে লাঠি জাতীয় জিনিসও দেখা যাচ্ছে। সাইফ তা দেখে ভাবে এই লাঠির আঘাত তার পায়ে পড়লে সাইফের কিছু না হলেও তার এই সুঠাম দেহের বেশ অপমান হবে। সে অপমান সাইফ কখনো মেনে নিতে পারবে না। উপস্থিত বুদ্ধি অনুযায়ী সাইফ দ্রুত ভঙ্গিতে স্কুটিটায় বসে চাবি ঘুরিয়ে প্রত্যয়কে তাড়া দেয়। মামা, পাবলিক চেতে গেছে, ইজ্জত আর জান বাঁচানো ফরজ, তাড়াতাড়ি বয় তুই। প্রত্যয়ের এক হাত তখনও জেসির দিকে বাড়ানো। সে ঘাড় ঘুরিয়ে লাঠি হাতে আসন্ন একদল পুরুষকে দেখছিল। সাইফের কথা কানে প্রবেশ করতেই সেও দ্রুত দৌড়ে স্কুটির পিছনে উঠে বসে। জেসি বিস্ফোরিত দৃষ্টি মেলে দেখছিল সেই দৃশ্য। সে দ্রুত উঠে দাঁড়ানোর চেষ্টা করতে নিলে সাইফ স্কুটি স্টার্ট দিয়ে উচ্চস্বরে বলে ওঠে, আপনার স্কুটি আপনার রোমিও সহ আপনার ঠিকানা অনুযায়ী পাঠিয়ে দেব ভাবি, ফিকার নট। জেসি পেছন থেকে চিৎকার করে ওঠে, কুত্তা, লাফাঙ্গা, আমার স্কুটি ফেরত দিয়ে যা। গোলাপি রঙের স্কুটির পেছনে বসা প্রত্যয়ের কানে পৌঁছায় জেসির চিৎকার। সে ঘাড় সামান্য ঘুরিয়ে পেছনে ফিরে তাকাতেই দেখে রণচণ্ডী সেই নারী রাস্তার এক কোণ হতে ছোট ইটের টুকরো তুলে তাদের দিকে নিশানা করে ছুড়ে এবং বলে, মামলা করব আমি, চুরির মামলা। তোদের জেলের ভাত খাইয়ে বদহজম না হওয়ালে আমি আলাউদ্দিনের মেয়ে জেসি না। কর্ণফুলীর নদীর ঠিক পাশেই ইচ্ছানগর নামক জায়গাটা। কালো জিপটা মফস্বল এরিয়া পেরিয়ে কিছুটা নিরিবিলি একটা এরিয়া প্রবেশ করে। মিনিট 5 মধ্যেই তা থামে জনমানবহীন একটা একতলা বাড়ির উঠোন সীমানার বাহিরে প্রধান ফটকের দ্বার প্রান্তে। গাড়িটা থামিয়ে দুর্জয় চট করে তাকায় নিচের পাশের সিটে উপস্থিত নারীর পানে। সিটের উপর দুপা তুলে তা ভাঁজ করে বুকের কাছে ঠেকিয়েছে। দুহাতের সাহায্যে আড়াআড়িভাবে নিচের বাহু চেপে ধরে একপাশে হেলে রয়েছে দুর্বল দেহটা। 40 মিনিটেরও অধিক এই পথ পাড়ি দেওয়ার সময় প্রথম 20 মিনিট বাণী জেগেই ছিল, কিন্তু শরীরটা ধীরে ধীরে নিস্তেজ অনুভূতি হতেই সে আর চোখ মেলে রাখতে পারে না। গায়ের রেইনকোটটার ভেতর তপ্ত দেহটাকে যথাসাধ্য লুকিয়ে জড়সড় ভঙ্গিতে একপাশে হেলে বসে। একটা পর্যায়ে ধীরে ধীরে চোখ লেগে আসে তার। সম্পূর্ণ ঘটনাটা দুর্জয়ের উপস্থিতিতেই ঘটেছে। দুর্জয় এ নিয়ে বাণীকে বাদ সাধেনি। মেয়েটা অসুস্থ তা যে কেউ দেখে হলপ করে বলে দিতে পারবে, কিন্তু মেয়েটাকে ঘিরে রাখা প্রশ্ন রহস্য আজ করা মুশকিল বটে। আপাতত দুর্জয় পড়েছে সংশয়। তার পাশের সিটে ঘুমন্ত এই নারীকে তার সজ্ঞান ব্যতীত ছুতেও তার বিবেকে বাজছে। তার উপর এই নারী বর্তমানে বিবাহিত এবং এক সন্তানের জননী। বিষয়টা দুর্জয়ের জন্য অস্বস্তিকরই বটে। সে বাণীকে রেখে একাই গাড়িটা হতে নেমে যায়। বৃষ্টি থেমেছে বহু আগে, তবে প্রকৃতি এখনো বয়ে বেড়াচ্ছে সতেজতার ছাপ। দুর্জয় নিজের পকেট হাতড়ে বের করে একটা চাবি। চাবিটার সাহায্যে প্রধান ফটকটা খুলেই তা সম্পূর্ণটা ঠেলে একপাশে সরিয়ে প্রবেশদ্বার উন্মুক্ত করে সে। অতঃপর ফের গাড়ির ভেতর বসে ড্রাইভ করে গাড়িটাকে ইট পাথরে তৈরি উঠোনে প্রবেশ করে। আবার গাড়ি হতে নেমে প্রধান ফটকটা টেনে তা ভেতর থেকে লক করে। চাবির সাহায্যে বাড়ির ভেতর প্রবেশ করে সে।
বাড়ির ভেতর প্রবেশ করে অন্ধকার ঘরটাকে আলোকিত করার উদ্দেশ্যে সে সব লাইট জ্বালিয়ে দেয়। জীর্ণশীর্ণ দেহটা দুদিনের জ্বরে যেন আরো খানিকটা শুকিয়ে গিয়েছে। সেই নেতানো দেহটা শক্ত দুহাতের সাহায্যে তুলে হাঁটতে বিন্দুমাত্র কষ্ট হচ্ছে না দুর্জয়ের। বাড়ির ভেতর প্রবেশের ঠিক আগ মুহূর্তে তার অবচেতন মস্তিষ্কে হানা দেয় বহু পূর্বে তার দাদির মুখে শোনা একটা কথা। এই ইচ্ছানগরের বাড়িটা দুর্জয়ের বাবা রিফাতি বহু শখ করে বানিয়েছিলেন। বাড়িটাতে প্রথম যেবার দুর্জয়ের মাকে সহ রিফাতি এসেছিল সেবার নাকি লজ্জা শরমের মাথা খেয়ে বউকে কোলে তুলে গৃহ প্রবেশ করেছিল সে। আচমকা এই কথা মনে পড়ার কারণ খুঁজে পায় না দুর্জয়। মনে মনে নিজের প্রতি সে বিরক্ত হয়। অতঃপর বাণীকে নিয়ে ঘরে প্রবেশ করে বসার ঘর পেরিয়ে পশ্চিম দিকের ঘরটার দিকে এগোয় সে। ঘুমন্ত বাণীকে কাঠের তৈরি পালঙ্কে শুয়ে দিয়েই দুর্জয় ফোন বের করে একটা নাম্বার ডায়াল করে। একবার রিং হতেই কলটা রিসিভ হয়। অপর পাশ হতে জুলফিকার চিন্তিত গলায় শুধায়, দুর্জয়, মাই বয়, আর ইউ ওকে? ইয়েস স্যার। কি হয়েছে আমাকে খুলে বলো। হঠাৎ কল করে আমাকে বললে যেন হসপিটালের বেসমেন্টের ফুটেজ ডিলিট করার ব্যবস্থা করি। আবার পড়ছো ব্যাপারটা পার্সোনাল। ইজ এভরিথিং ওকে? স্যার, আপাতত আরেকটা হেল্পের প্রয়োজন। যত দ্রুত সম্ভব বাবার ইচ্ছানগরের বাড়িটায় একটা মহিলা ডাক্তার পাঠান। শি হ্যাভ টু বি কনফিডেন্সিয়াল অলসো। দুর্জয়ের কথার ভঙ্গিমায় জুলফিকারের চিন্তার পরিধি আরো বাড়ে। কি হয়েছে ছেলেটার? দুর্জয় সামান্য তাড়া দেখিয়ে বলে, সরি স্যার, কিন্তু ব্যবস্থাটা দ্রুত করলে ইট উইল বি এ বিগ হেল্প। আমি ইনশাআল্লাহ আগামীকাল হেডকোয়ার্টারে এসে আপনাকে একান্তে সব খুলে বলবো। জুলফিকার আর বিষয়টা তেমন একটা ঘাটায় না। দুর্জয় যেহেতু বলেছে সে নিজেই সময় মতো বলবে, সেখানে আর এত তাড়াহুড়ো দেখানোর কিছু নেই। ছেলেটার কাণ্ডজ্ঞান বেশ ভালো। জুলফিকার নিজ হাতে ওকে তৈরি করেছে। চোখ বুজে ভরসা করতেও কখনো দ্বিধা করবেন না তিনি। জুলফিকার আশ্বস্ত করে বলে, আমি ব্যবস্থা করছি, চিন্তা করো না, টেক কেয়ার। ফোনটা কান থেকে নামিয়ে রেখে দুর্জয় বাণীর পানে তাকায়। তার মনে জমে রয়েছে অসংখ্য প্রশ্ন। বাণী কাঠ থেকে বারবার পালাচ্ছে, এই অবস্থায় বা তার কি করে হলো? আর বাণীর পরিবার কোথায়? সম্পূর্ণ ব্যাপারটা দুর্জয় জানতে হবে। ঘুমান্ত নিশার কেবিনে বসে আছে জুলফিকার। নাইমাকে আজ নিশা খুব বুঝিয়ে শুনিয়ে বাসায় পাঠিয়েছে। একটানা লাগাতার এভাবে হসপিটালে থেকে চেহারা বিধ্বস্ত অবস্থা করে ফেলেছিল সে। তার উপর আবার নাইমার কোমরে ব্যথার সমস্যা রয়েছে। সামান্য ঠান্ডা লাগলেই ব্যথাটা হু হু করে বেড়ে যায়। এই বিষয়গুলো জুলফিকার ভুলেনি, কিন্তু যদি সে সরাসরি নাইমাকে কথা বলতো যেতে, তাহলে শুধু শুধুই কথা কাটাকাটি এবং তর্কের সৃষ্টি হতো আবার। তাই সে খুব সূক্ষ্ম বুদ্ধিটা মেয়ের মাথায় পাচার করে দিয়ে নিশার মাধ্যমে নাইমাকে রাজি করিয়েছে। নিজের চালাকির কথা ভেবে একা একা সামান্য হাসে জুলফিকার। ঠিক সেই মুহূর্তে তার হাতের ফোনটা ভাইব্রেট করে বেজে ওঠে। জুলফিকার একদণ্ড ফোনের স্ক্রিনের দিকে তাকিয়ে নামটা পড়ে নেয়, সাইফ। এই ছেলে এত রাতে ফোন করেছে কেন? জুলফিকার কল রিসিভ করে কানে ধরতেই সাইফ বলে ওঠে, আসসালামু আলাইকুম স্যার। যদি কিছু মনে না করলে একটু যদি কেবিনের বাহিরে আসতেন। আসছি বলে কলটা রেখে দেয়। কেবিনের বাইরে বের হতেই জুলফিকার দেখে সাইফ, রাফি এবং একটা বধূবেশে মেয়ে পাশাপাশি দাঁড়িয়ে আছে। জুলফিকার কোনো প্রশ্ন করতে নিবে তার আগে সাইফ বুলেট গতিতে বলে ওঠে, স্যার, এই মেয়ের নাম অন্না, আর রাফি ওকে ভালোবাসে। অন্নাও রাফিকে ভালোবাসে, কিন্তু অন্নার হিটলার বাপ ওকে অন্য জায়গায় বিয়ে দিচ্ছিল। ওনার মতে রাফি একটা অযোগ্য ছেলে, আর সৈন্যদের সম্পর্কে যথেষ্ট বিরূপ ধারণা পোষণ করেন তিনি। যেহেতু এই মুহূর্তে এই বড় শহরে রাফির নিজের কোনো গার্ডিয়ান নেই, তাই অন্নাকে তুলে ওদের দুজনকে নিয়ে সোজা আপনার কাছে চলে এলাম। আপনি জ্ঞানী ও বিচক্ষণ মানুষ, আর আপনি জানেন ওরা চাইলেও এই মুহূর্তে বিয়ে করতে পারবে না, কারণ রাফি এখনো লেফটেন্যান্ট পদে রয়েছে। কিন্তু ইনশাল্লাহ আমার বিশ্বাস ও খুব শীঘ্রই পদোন্নতি পাবে। শুধুমাত্র ততদিন পর্যন্ত যেন অন্যার বিয়েটা আটকে রাখা যায় সেরকম একটা ব্যবস্থা করে দিন প্লিজ স্যার। আপনি অন্যার বাবার সাথে কথা বলুন, সমস্যা নেই। আপনার মতো একজন বড় মাপের মানুষের কথা তিনি নিশ্চয়ই আমলে নেবেন। ওনাকে আশ্বাস দিন যে রাফির সাথে অন্যার ভবিষ্যৎ অনিশ্চিত নয়। প্লিজ স্যার, প্লিজ কাজটা একটু করুন। সাইফের বুলেট গতিতে বলা কথা থামতেই রাফির বুক ধকভক করতে থাকে। মনে মনে বলে, প্রত্যয় ঠিকই বলে, এই ছেলে নিজেও পাগল, তার আশেপাশের সবাইকেও পাগল বানিয়ে ছাড়বে। জুলফিকার সরু চোখে এতক্ষণ মনোযোগী শ্রোতার ন্যায় সাইফের সব কথা শুনেছে। সম্পূর্ণটা শুনে তিনি ঠান্ডা গলায় সাইফকে উদ্দেশ্য করে বলে, তুমি 5 মিনিট ভিতরে গিয়ে দাঁড়াও, আমি ওদের সাথে একান্তে কিছুক্ষণ কথা বলতে চাই। সাইফের ঠোঁটে ফুটে ওঠে বিশ্বজয়ের হাসি। সে মাথা নেড়ে জুলফিকারকে থ্যাংক ইউ বলে কেবিনের ভিতরে প্রবেশ করে।
কেবিনে প্রবেশ করতেই তার দৃষ্টি স্থির হয় নিশার দিকে। সাহেব একগাল হেসে ঘুমান্ত নিশার দিকে তাকিয়ে বলে ওঠে, সুখী মানুষের সবাইকে সুখী দেখতে ভালো লাগে। আপনিও সুখী হন মিস ইয়াসমিন। অন্ধকার ঘরে একটা শিশুর কান্নার আওয়াজ ভেসে আসছে। সে চিৎকার করে ডাকছে নিজের মাকে। বাণী সেই চিৎকার অনুসরণ করে দৌড়ে যায়, কিন্তু কাউকে পায় না। আবার সেই শিশুর স্বরকান্না মিশ্রিত স্বরে বলে ওঠে, তুমি আমাকে রেখে চলে গেছিলে কেন মাম্মা? তুমি আমাকে ভুলে গেছো? কথাটা কানে এসে পৌঁছাতেই বাণী দেখে অন্ধকার চিরে ধীরে ধীরে বন্যি বেরিয়ে আসছে। বাণীকে দেখে সে ঘৃণা ভরা দৃষ্টি মেলে ওঠে। আই হেট ইউ মাম্মা। ছোট স্বপ্নটুকু দেখেই বাণী আতঙ্ক নিয়ে ঘুম থেকে জেগে ওঠে। এখনো তার বুক ঢিপ ঢিপ করছে। তার মেয়েটা কেমন আছে? বনি থেকে ভুল বুঝবে না তো? বাণীর ভাবনার মাঝেই গম্ভীর একটা স্বর বলে ওঠে, গুড মর্নিং। বাণী আতঙ্ক নিয়ে পাশ ফিরে তাকাতেই দেখে বেতের তৈরি একটা এক সিটের সোফায় বসে আছে দুর্জয়। দৃষ্টি তার ফোনের স্ক্রিনে নিবদ্ধ। বাণী একটা ঢোক গিলে বোঝার চেষ্টা করে সে এখন কোথায় আছে। দুর্জয় এত বনিতা না করে ফোনটা পকেটে ভরে সোজা হয়ে উঠে দাঁড়ায়। বিছানার কাছাকাছি এসে দাঁড়িয়ে স্পষ্ট গলায় বলে, গায়ে জ্বর আছে, গাড়িতে ঘুমিয়ে পড়েছিলে। এটা আমার বাড়ি, আপাতত এখানে অবস্থান করছো তুমি। রাতে একজন ডক্টর এসেছিল, উনি জ্বর পরীক্ষা করে তোমার গায়ের জামা বদলে দিয়ে গিয়েছে, সঙ্গে কিছু ওষুধ দিয়ে গিয়েছে। সেসব নিয়ে আপাতত পরে কথা হবে। আমি তোমার কথা অনুযায়ী তোমার আবদার রেখেছি। এখন তুমি আমাকে সত্যটা জানাও। দুর্জয়ের শেষ কথাটা শুনতেই বাণী যেন সম্বিত ফিরে পায়। হ্যাঁ, তার তো শর্ত মতে এখন সত্য জানানোর কথা, কিন্তু বাণীর প্ল্যান ছিল যে সে সত্যি জানানোর পূর্বেই দুর্জয়ের চোখে ধুলো দিয়ে ছুঁড়ে পালাবে। দুর্জয়কে কিংবা অন্য কাউকে এসব বিষয়ে জড়ানোর বিন্দুমাত্র ইচ্ছা তার নেই। সে চায় না অন্য কারো পরিণতিও 7 বছর পূর্বে সেই কালো রাতের মতো হোক। বাণী চায় না নতুন করে আরেকটা খুনের সাক্ষী হতে। বাণীকে ভাবনায় বুধ দেখে দুর্জয় এবার বলে ওঠে, দেখো, আমি কথা ঘুরিয়ে পেঁচিয়ে বলা যথেষ্ট অপছন্দ করি। গতকাল রাতে যেই ফিমেল ডক্টর এসেছিল, ওনার ভাষ্য মতে শি ফাউন্ড সাম মার্কস অ্যান্ড স্ক্র্যাচেস ইন ইয়োর বডি। সেই দাগগুলো কিসের হতে পারে সেই সন্দেহ সম্পর্কেও উনি আমাকে জানিয়েছেন। তাই যদি তোমার মনে হয় তোমার মন গড়া কোনো কথা শুনে আমি নিজের সময় নষ্ট করতে এখানে বসে আছি, তাহলে তোমার ধারণা সম্পূর্ণ ভুল। সবটা শুনে বাণী স্থির হলো। দুর্জয় কোনো দাগগুলোর কথা বলছে তা সে ভালো করে জানে। এগুলো তো কেবল শরীরের দাগ, মলমে সেরে উঠবে, কিন্তু মনের দাগ, সেই দাগ দেখার সাধ্যকার। শারীরিক দাগের খাতা খুলে বসতে গেলে যে বাণীকে মনের দাগের খবরও দুর্জয়কে জানাতে হবে। বাণী চোখ বুজে একটা দীর্ঘ নিঃশ্বাস নেয়। তার জীবনের যেই সত্যি সবার অজানা, সেই অজানাকে জানার জন্যই বোধহয় আল্লাহ বারবার তাকে দুর্জয়ের মুখোমুখি এনে দাঁড় করাচ্ছে। বাণী চোখ মেলে তাকায়। তপ্ত নিঃশ্বাস ছেড়ে কিছু বলতে নেবে, ঠিক সেই মুহূর্তে তীক্ষ্ণ শব্দ তুলে দুর্জয়ের ফোনটা বেজে ওঠে। বাণী থেমে যায়, মাথা নত করে ফেলে। দুর্জয় মৃদু বিরক্ত হলেও পকেট হতে ফোনটা বের করে রিসিভ করে। মুহূর্তে তার মুখভঙ্গির পরিবর্তন হয়। সে ব্যস্ত গলায় বলে, গণমাধ্যমে খবর ছড়িয়েছে। প্রশ্নগুলো করতে করতে দুর্জয় দ্রুত নিচের পকেটে গাড়ির চাবিটা চালান করে দেয়। অতঃপর এক্ষুনি আসছি বলে ফোনটা রেখে বাণীর দিকে তাকায়। বাণীও সেই মুহূর্তে কৌতূহলী দৃষ্টি মেলে তার পানে তাকিয়েছিল। দুর্জয় ব্যস্ত গলায় বলে, বাসার বাহিরে সেনা নিরাপত্তা কর্মী রেখে যাচ্ছি, কিছু প্রয়োজন পড়লে ওদের বলবে। এই ক্যাবিনেটের ওপর ওষুধ আর প্রেসক্রিপশন আছে, দেখে সেই অনুযায়ী ওষুধ নিও। কথাটা বলেই বেরিয়ে যেতে নিলে বাণী পিছু ডাকে, কোথায় যাচ্ছ? বাণীর মনের অজান্তেই তুমি সম্বোধনটা দুর্জয়কে মিনিট খানেকের জন্য থামতে বাধ্য করে। সে এক পলের জন্য পিছু ফিরে বলে, কবে নাগাদ ফিরবো নিশ্চিত নই, ফিরবো কিনা তাও নিশ্চিত নই। না ফিরলে তোমার ব্যাপারে আমার প্রশ্নের উত্তরগুলো অজানাই থেকে যাবে। জানি না কি সমস্যার মধ্যে আছো, আল্লাহর আমানতে রেখে যাচ্ছি। টেক কেয়ার।